এই পশ্চিম পাড়াতে একটি হিন্দু পরিবারের অধীনে বিশাল ভূসম্পত্তি ছিল। তাদের এত পরিমাণ ভূসম্পত্তি ছিল যে অনেক স্থানে তারা কখনো যেতই না। এর মধ্যে একটি জায়গা ছিল বেশ ঝোপঝাড়, সেখানে হয়ে গিয়েছিল। সাধারণত লোকজন ওই জায়গাটাতে যেত না, কারণ সবাই বলতো যে ওই জায়গাতে নাকি ভয় আছে। আর বহু পূর্বে ওখানে নাকি কবরস্থান ছিল। এই কারণে অনেকেই নাকি ওইখানে ভয় পেয়েছে। আর কবরস্থানটি ছিল মুসলিম কবরস্থান। যাই হোক, যেহেতু বহু পুরাতন, আর এই কারণে ওই পুরাতন কবরস্থানে কেউ আসতোও না বা কেউ লাশ দাফনও করতো না। এটা বহু আগে থেকেই পরিত্যক্ত হয়ে গেছে। আর ওই জায়গার মালিকের নাম ছিল হচ্ছে প্রতাপ নামক একজন ব্যক্তি। উনি একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। যেহেতু ওনার বিশাল ভূসম্পত্তি ছিল আর ওই জায়গাগুলো পরিত্যক্ত ছিল, এর মধ্যে একজন মোটামুটি অনেক গরিবই বলা চলে, কেশব নাম। এই কেশবের কোনো সন্ততি ছিল না। কেশব এবং তার স্ত্রীকে নিয়েই তার পরিবার। তিনি বহু কষ্টে কিছু টাকা জমিয়েছিলেন। তিনি এই সম্পত্তির মালিক প্রতাপকে এসে রিকোয়েস্ট করেন যে ওই যে পরিত্যক্ত জায়গাটি, তিনি যেন তাকে সেই জায়গাটি বিক্রি করে দেন। প্রতাপ সাহেব তিনি দেখলেন যে ওই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে। অনেকেই তো ওই জায়গা দেখে ভয় পায়, কেউ কিনতেও চায় না। আর যেহেতু উনি গরিব মানুষ, কিনতে যাচ্ছে, তো উনি দাম নিয়ে খুব বেশি আসলে দর কষাকষি করেননি। উনি কেশবকে বলেন যে আপনি কত দিতে চান। তো কেশব গরিব মানুষের, উনি যেটা দিতে চান প্রতাপ সাহেব সেটাতেই রাজি হয়ে যান এবং সেটি কেশবকে বিক্রি করে দেন। কেশববাবু ওই জায়গা কেনার পর তার প্রথম কাজ হয়ে দাঁড়ায় সেটি পরিষ্কার করা। তো সেটি তিনি করেন। পরিষ্কার করার পর ওখানে তিনি একটি ঘর নির্মাণ করেন। কেশববাবুকে অনেকেই বলেছিলেন যে ওখানে কোনোভাবেই যেন উনি না থাকেন, কোনো ঘর বাড়ি না করেন। কিন্তু আসলে কেশববাবুর কোনো উপায়ও ছিল না, কারণ উনি অন্যের জমিতে থাকতেন। এত কম দামে একটি জায়গা তিনি পেয়েছেন, সেটি তিনি হাতছাড়া করতে চাচ্ছিলেন না। কারণ ওনার যৎসামান্য টাকায় কোনোভাবেই একটি থাকার উপযোগী জায়গা তিনি কিনতে পারছিলেন না। এখানে বেশ খানিকটা জায়গা তিনি পেয়েছেন, তাই লোক কথায় তিনি কান দেননি। তিনি ভেবেছিলেন যে ভগবান যা করবেন সেটাই তিনি মেনে নেবেন। যদি কপালে খারাপ কিছু থাকে তবে হবে, আর যদি না থাকে হবে না। এই চিন্তা করে তিনি ঈশ্বরের উপর বিশ্বাস করেই তিনি ওই জায়গাতে থাকা শুরু করেন। তিনি যে কাজটি করেন সেটি হচ্ছে যে একটি ঘর নির্মাণ করেন। এখন যেহেতু জায়গার পরিধিটা অনেক বড় ছিল, এই জন্য তিনি এক পাশে বেড়া দেন, বাড়ির এক পাশে বেড়া দেন, এবং অন্য পাশগুলোতে আসলে বেড়া দেওয়াটা তার পক্ষে সম্ভব ছিল না, যেহেতু বেশ বড় একটি এরিয়া উনি কিনেছিলেন। অন্য জায়গাগুলোতে বাড়ির চতুর্দিকে তিনি বেশ কিছু গাছ লাগিয়ে দেন, ঘন ঘন করে গাছ লাগিয়ে দেন। এই গাছগুলো যখন বড় হবে সেটি বাড়ির নিরাপত্তা বলয়ের কাজ করবে। এই চিন্তা করে বেশ কিছু গাছ তিনি লাগিয়ে দেন। মোটামুটি চলে যাচ্ছিল ভালোই। তিনি কৃষিকাজ করতেন, টুনাটুনির সংসার, যেহেতু সন্তানাদি ছিল না, চলে যাচ্ছিল ভালোই। এর মধ্যে অতিবাহিত হয়ে যায় 10 বছর। এই 10 বছরে কোনো ধরনের কোনো প্যারানরমাল ঘটনা ওনাদের সাথে ঘটেনি। তখন এলাকাবাসী ধরেই নিয়েছিল যে ওই জায়গাটি এখন আর হন্টেড নেই। ছিল হয়তো একটা সময় মানুষ ভয় পেয়েছে, কিন্তু এখন সেটি একদম স্বাভাবিক হয়ে গেছে, যেহেতু মানুষ সেখানে বসবাস করে। মোটামুটি যেহেতু ওই জায়গাটি হন্টেড তকমাটা সবার মধ্যে থেকে উঠে চলে যায়, এর মধ্যে কেশববাবু উনি একটি চিন্তা করেন। সেটি হচ্ছে যে শুধু কৃষিকাজ করে তো পোষাচ্ছে না,
উনি যেটি চিন্তা করেন সেটি হচ্ছে যে উনি যেই জায়গাগুলোতে গাছ লাগিয়েছিলেন কিছু গাছ উনি কেটে ফেলবেন, কেটে একটি জায়গা উনি নির্ধারণ করবেন যেখানে তিনি একটি মাঝারি সাইজের একটি পুকুর খনন করবেন এবং সেখানে মাছ চাষ করবেন। আইডিয়াটা খারাপ না, অনেকেই তাকে সমর্থন জানান। কিন্তু বিপত্তি বাধল, পুকুর কাটার একটি দলের সাথে তিনি যোগাযোগ করলেন যারা সাধারণত পুকুর খনন করে। আজকের মতো তখন 1983 সালে, কারণ ঘটনা মানে উনি জায়গা কিনেছেন 1973 সালে, 10 বছর পর 1983 সালে উনি এই পুকুর কাটার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই 1983 সালে আজকের মতো এক্সক্যাভেটর, যেগুলোকে আমরা ভেকু মেশিন বলি, তখন এই ভেকু মেশিন দিয়ে তো ওইভাবে পুকুর খনন করার প্রচলনটা শুরু হয়নি। তখন বিভিন্ন শ্রমিক লাগিয়ে এই পুকুরগুলো খনন করা হতো। প্রথম এক দলকে তিনি পুকুর খনন করার জন্য মোটামুটি কথাবার্তা পাকাপাকি করে ফেলেন। যেদিন পুকুর খনন করতে আসবেন তার আগের দিন এসে ওই দলের যিনি সর্দার, শ্রমিক সর্দার, তিনি এসে বলেন যে তারা এখানে পুকুর খনন করতে পারবে না এবং এই কেশববাবুর সাথে চুক্তি বাতিল, তারা এই কাজ করবে না। তখন কেশববাবু জিজ্ঞেস করেন, তোমরা কেন এটা করবে না? তখন তারা বলেন, এখানে একটি পরিত্যক্ত কবরস্থান রয়েছে এবং এইখানে পুকুর খনন করলে তাদের সমস্যা হতে পারে, এই জন্য তারা কেউ পুকুর খনন করবে না। অনেক বোঝানোর পরও তারা রাজি হয় না। অগত্যা কেশববাবু তাদের কথাই মেনে নেন, তাদেরকে বিদায় দিয়ে দেন। তিনি আরো একটি দলের সাথে কথা বলেন, দ্বিতীয় দলটি রাজি হয়ে যায় পুকুর খনন করতে এবং কথা মতো তারা পুকুর খনন শুরুও করে। একদিন যায়, দুদিন যায়, প্রায় 1 মাস সময় লাগবে কিন্তু পুকুরটি খনন করতে। 23 কি 24 দিনের মাথায় বেশ অনেকটা পুকুর খনন করা হয়ে গিয়েছিল। হঠাৎ একজন শ্রমিক চিৎকার করে ওঠে, এই কঙ্কাল পেয়েছি, কঙ্কাল। তখন অন্য শ্রমিকরা চলে আসে, কি হয়েছে দেখে যে কিছু হাড় পাওয়া গিয়েছে, পুরো কঙ্কাল না। যেহেতু ওই জায়গাতে একটি পুরাতন কবরস্থান ছিল বহু আগে, এরকম একটা কথা লোক মুখে প্রচলিত ছিল, তাই এই হাড়টি দেখে তারা চিন্তা করে এটি মানুষের হাড়। কেশববাবুকে ডাকা হয়, আশেপাশের কিছু লোকজনও আসে। তখন কেশববাবু বলে যে এটি মানুষের হাড়, এটি তো দেখে বোঝাও যাচ্ছে না, এটি তো অন্য কোনো কিছুর হাড়ও হতে পারে। তখন কেউ কেউ বলে না এটা মানুষের হাড়, কেউ কেউ বলে না এটা গরু ছাগলের হতে পারে, গরু ছাগলের হাড় হতে পারে আর কি। যাই হোক, এই হাড়গুলি ওইখান থেকে অপসারণ করে অন্য একটি জায়গায় পুঁতে রাখা হয় এবং যথারীতি পুকুর খনন করা হয় এবং পুকুরে পানিও উঠে যায়। আশপাশে পুকুর একটু দূরে হওয়ার কারণে, মানে নিকটে কোনো পুকুর না হওয়ার কারণে প্রতিবেশী যারা ছিলেন কেশববাবুর, তারা এই কেশববাবুর পুকুরটি ব্যবহার করতেন। আর পুকুরে মাছ চাষ শুরু হয়। মোটামুটি মাছ চাষ থেকে কেশববাবুর ভালোই উপার্জন আসছিল। কেশববাবুর একজন প্রতিবেশী ছিল, তার নাম ছিল বিশু। বিশু এবং কেশববাবু দুজনের খুব ভালো সম্পর্ক ছিল। বিভিন্ন কৃষিকাজ বলেন বা বিভিন্ন কাজ বলেন, এই কাজে একে অন্যের সাথে পরামর্শ করে কাজ করতেন। এক রাতে বিশু আসে, রাত প্রায় 11টা, 11:30 বাজে। বিশু এসে কেশববাবুকে ডাকতে থাকে যে কেশব, ও কেশব। তো কেশববাবু বের হয়ে আসেন। বের হয়ে আসার পরে কেশববাবুকে বলেন যে আজকে তো ফিরতে ফিরতে দেরি হয়ে গেল, তো শরীরে অনেক ময়লা টয়লা লেগে গেছে, চিন্তা করলাম যে রাত্রেই গোসলটা সেরে নেই। তখন কেশববাবু বলেন, আচ্ছা ঠিক আছে, গোসল সারো, আমাকে কি আসতে হবে? বলে না না, তোমার আসার দরকার নেই, এমনিতে তোমাকে বললাম আর কি, চিন্তা করতে পারো এত রাত্রে পুকুর ঘাটে কে, এই জন্য বলে গেলাম আর কি। তখন বলে আচ্ছা ঠিক আছে, তুমি গোসল করো, যাওয়ার সময় বাড়ির
বাহিরের যেই দরজাটা আছে সেটা একটু টান দিয়ে যেও, তাতেই হবে। একটা বিষয় সেটি হচ্ছে ওই বাহিরের যে দরজাটি ছিল ওটি একটি টিনের দরজা ছিল, তো ওটা যখন খোলা হতো বা লাগানো হতো তখন বেশ কটকট কটকট শব্দ হতো। মানে ওটা কেউ খুললেও বোঝা যেত যে কেউ খুলছে, আবার আটকালেও বোঝা যেত কেউ আটকে দিচ্ছে, মানে শব্দ হতো। এখন কেশব ওই যে বিশু গোসল করতে যায়, ওদিকে কেশববাবু এবং তার স্ত্রী তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তাদের আর মনে নেই যে বিশু গোসল করে চলে গিয়েছে কি যায়নি, এই বিষয়ে তারা খেয়ালও করেনি। রাত প্রায় 2-2:30 বাজে। হঠাৎ কেশববাবুর বাহিরের গেট ওই ক্যাচ ক্যাচ শব্দে খুলে যায়। চিন্তা করে কি ব্যাপার, এত রাত্রে গেট খুলে গেল, কে এলো, নাকি বিশু গেট বন্ধ করে চলে যাচ্ছে। কিন্তু বাহির থেকে একজন মহিলা মানুষের কণ্ঠ শোনা যায় এবং কণ্ঠটা খুব চেনা। কেশব দাদা এরকম বলে ডাকছে। তখন কেশববাবু এবং তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তারা দরজা খুলে দেখে বিশুর স্ত্রী এবং তার সাথে প্রতিবেশী আর একজন পুরুষ মানুষ এসেছে। তখন বলে, কি হয়েছে দিদি? তখন ওই বিশুর স্ত্রী কেশব বাবুকে বলছে যে বিশু যখন বাসা থেকে বের হয় তখন বলেছিল যে আপনার এখানে পুকুরে গোসল করতে এসেছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল তো বাসায় ফেরেনি, আপনি কি কিছু জানেন? তখন কেশববাবু বলে, না তো, আমি তো কিছু জানি না, ওর তো চলে যাওয়ার কথা গোসল করে, আরো গেলে তো সাধারণত দরজায় শব্দ হওয়ার কথা, আমরা তো এরকম শব্দও শুনিনি, তো বলতে পারছি না সে গেছে না কি হয়েছে, চলুন তো পুকুর পাড়ে যাই। কেশববাবু, তার স্ত্রী এবং বিশুর স্ত্রী এবং তার প্রতিবেশী আর একজন পুরুষ লোক যিনি তার সাথে এসেছিলেন রাতের বেলা, তখন তারা 4 জন মিলে যখন পুকুর পাড়ে যায় কাউকে দেখে না। কোথায় গেল বিশু? হয়তো বা অন্য কোথাও গিয়েছে, এই চিন্তা করে বিশুর স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রাতের বেলা বিশু বাড়িতে ফেরে না। সকাল হতেই বিশুর স্ত্রী আবার আসে। বিশুর কোনো খোঁজ খবর জানা গেল কিনা, কেশববাবুর কাছে আসে আর কি। তখন তারা বলেন যে না, আমরা তো জানি না, আরে রাত্রেও বাড়ি ফেরেনি, কোনো বিপদ আপদ হলো না তো। তখন এরকম কথাবার্তা হচ্ছিল, এর মধ্যে পুকুর ঘাট থেকে একটা চিৎকার ভেসে আসে। কারণ পুকুর ঘাটে যেহেতু অনেকেই গোসল করত, তখন পুকুর ঘাট থেকে যখন চিৎকার ভেসে আসে তখন তারা পুকুর ঘাটে যায়। পুকুর ঘাটে গিয়ে দেখে একটা ছেলে গোসল করতে এসেছিল, সে চিৎকার দিয়েছে কারণ পুকুরের মাঝখানে কারো লাশ ভেসে উঠেছে। লাশটি উপর হয়ে, মানে লাশটি উপর করা আর কি। সাধারণত পুরুষ মানুষের লাশ পানিতে যদি মৃতদেহ ভেসে ওঠে উপর করা থাকে আর কি। যাই হোক, দূর থেকে বোঝা যাচ্ছে এটা বিশুর লাশ। বিশুকে পুকুর থেকে উঠানো হয়। ওঠানোর পর বোঝা যাচ্ছিল পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। পুকুরে বিশু ডুবে মারা গেছে এই খবর যখন চারদিকে জানাজানি হয়ে যায়, তখন এই পুকুরে খুব দরকার ছাড়া কেউ গোসল করতে আসতো না। আর যদি কেউ আসতো, পানিতে না নেমে মগ বা অন্য কিছু দিয়ে শরীরে পানি ঢেলে গোসল করত। কারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছিল যে পুকুরে মানুষ ডুবে মারা গেছে। কেশববাবুর বাড়ি থেকে 300 থেকে 400 মিটার দূরে একটি শ্মশান রয়েছে। সেই শ্মশানে বিশুকে দাহ করা হয়। বিশুকে দাহ করার পর সবাই ভেবে নিয়েছিল যে এটি হয়তো একটা স্বাভাবিক মৃত্যু, কারণ পুকুরে নামলে যে কোনো সময় মানুষ কিন্তু স্ট্রোকও করে।
তখন কিন্তু এমনিতেও মানুষ মারা যেতে পারে। তখন ধারণা করেছিল হয়তোবা বিশু পানিতে নেমে হয়তোবা অসুস্থ হয়ে গিয়েছিল, এই কারণে এরকমটা হতে পারে। যাই হোক, এর কয়েকদিন পরে একটা অদ্ভুত ঘটনা ঘটে। কেশববাবু রাত্রে খাবার পর তার স্ত্রীকে বলে যে, এই শোনো, কালকে অনেক ভোরবেলা আমাকে ডেকে দিবা, মাঠে যাব, বিশু আসবে। তখন তার স্ত্রী বলে, বিশু? বিশু কোত্থেকে আসবে? বিশু তো মারা গেছে। এই কথা শোনার পর কেশববাবু তার স্ত্রীকে জোর একটা ধমক দেয়। ধমক দিয়ে বলে, বিশু মারা যাবে কেন, বিশু আছে। এ কথা বলার পর আর কিছু সে বলে না। তার স্ত্রী খুবই অবাক হয় যে কি বলে, এ কি ঠিক বলছে? যাই হোক, সে আর কোনো কথা বলে না। হয়তোবা চিন্তা করে যে ও কি মশকরা করলো কিনা, বা কেন এটা বললো সে আসলে বুঝতে পারছে না। যাই হোক, বিষয়টি সে স্বাভাবিকভাবেই নেয়। সত্যি ভোরবেলা যখন তাকে ডেকে দেয়, ডেকে দেওয়ার পর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় তার স্ত্রীকে বলছে যে গেটের বাইরে বিশু দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে, আমি যাচ্ছি। তার স্ত্রী এবার আর বিষয়টা স্বাভাবিকভাবে নেয় না। কাজ শেষে যখন সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, তখন তার স্বামীকে মানে কেশববাবুকে স্বাভাবিকই দেখাচ্ছিল। পরদিন সকালবেলা বাড়ির চালের উপর তারা একটি আজব জিনিস দেখতে পায়। সেটি হচ্ছে যে ছাগলের একটি চামড়া, ছাগলের একটি চামড়া দেখতে পায়। ছাগলের চামড়া কোথা থেকে আসলো বাড়ির চালের উপরে? তারা অবাক হয়। তারা চিন্তা করে হয়তোবা রাতের বেলা কোনো নিশাচর প্রাণী তো এটি এনে এখানে রেখেও যেতে পারে। বিষয়টি তারা স্বাভাবিকভাবেই নিয়েছে, খুব বেশি অবাক হয়নি। এর পরের দিন আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো বাড়ির উঠোনে কিছু হাড় পাওয়া যায়। মনে হচ্ছে কোনো প্রাণীর পাঁজরের হাড়। এটি কি মানুষের পাঁজরের হাড় নাকি গরু ছাগলের পাঁজরের হাড়, এটি ঠিক বোঝা যাচ্ছিল না। একবার মনে হচ্ছিল এটি মানুষের, আবার মনে হচ্ছিল না এটা মানুষের না। তো এরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত জিনিস বাড়ির চালের উপর বা উঠোনে বা বিভিন্ন সাইডে পাওয়া যাচ্ছিল। এই অস্বাভাবিক বিষয়গুলো দেখে কেশববাবুর স্ত্রী, তিনি একজন গুণিন বা তান্ত্রিককে ডেকে নিয়ে আসেন। তিনি এসে কেশববাবুকে ঝাড়ফুঁক করেন এবং মানে চারদিকে একটু ঝাড়ফুঁক করে দিয়ে যান যাতে করে এই ধরনের সমস্যা না হয়। এবং উনি একটি কাজ করেন, সেটি হচ্ছে যে উনি 4টি পেরেক দিয়ে যান এবং ওই কেশববাবুর স্ত্রীকে বলেন যে আপনি বাড়ির চারদিকে পুকুর পাড় সহ, যেহেতু পুকুরটাও বাড়ির একটা অংশের মধ্যেই ছিল, পুকুর পাড় সহ ওইভাবে হিসাব করে বাড়ির এবং পুকুরের চতুর্দিকে মানে 4টা জায়গা নির্ধারণ করে এই 4টি পেরেক পুঁতে দেবেন। এবং তিনি সেটিই করেন। কেশববাবুর স্ত্রী ওই পেরেক পুঁতে দেন। এই পেরেক পুঁতে দেওয়ার ঠিক পরপরই হঠাৎ করে কেশববাবু বলে ওঠে, আমার খুব অসুস্থ বোধ করছি, আমি খুব অসুস্থ বোধ করছি, আমার খুব খারাপ লাগছে, এভাবে বলতে থাকে। এবং সত্যি তিনি খুব অসুস্থ হয়ে পড়েন, সহজে সুস্থ হচ্ছিলেন না। আর দিন দিন তিনি শুকিয়ে যেতে থাকেন। আর তার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা দেয়। তিনি পাগলামি করতেন, আজব আজব কথা বলতেন, মানুষের সাথে মানে খারাপ ব্যবহার করতেন, মানে খিটখিটে আচরণ তার হয়ে গিয়েছিল। এবং মাঠে গেলে সকলের সামনে লাফ দিয়ে তিনি গাছে উঠে যেতেন। এবং গাছে ওঠার স্টাইলটা ছিল এমন, বানর যেভাবে মানে তরতর করে গাছে উঠে যায়, উনি সকলের সামনে সেভাবে গাছে উঠে যেতেন। সবাই খুব অবাক হতো, কি ব্যাপার, এভাবে তো কোনো স্বাভাবিক মানুষ গাছে উঠতে পারে না। তখন গ্রামবাসীর মধ্যে একটি কথা ছড়িয়ে যায় যে কেশববাবুর ভূতে ধরেছে।
এদিকে কেশববাবুর স্ত্রী তার স্বামীর এই ধরনের আচরণে খুব ভয় পেতে থাকেন। বিভিন্ন তান্ত্রিক কবিরাজকে ডাকেন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। এক রাতে খাওয়া দাওয়ার পর কেশববাবু তার স্ত্রীকে বলেন যে আমাকে এখন বাইরে যেতে হবে, আমাকে বিশু ডাকছে। তখন বলে তার স্ত্রী বলে যে না, বিশু বলে কেউ নেই, তুমি এখন বাইরে যেতে পারবে না। তখন তার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কেশববাবু ঘর থেকে বাইরে বের হয়ে যান। তিনি ঘর থেকে বাইরে বের হয়ে যাওয়ার পরই তার স্ত্রী খুব ভয় পেয়ে যান এবং তিনি প্রতিবেশীদেরকে ডাক দেন যে তার স্বামী এরকম কথা বলে বের হয়ে গেছে। তখন তার কয়েকজন প্রতিবেশী এবং কেশববাবুর স্ত্রী হাতে হারিকেন নিয়ে কেশববাবুকে খুঁজতে থাকেন। খুঁজতে 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 একটি জায়গায় কেশববাবুকে পাওয়া যায়। সেই জায়গাটি হচ্ছে কেশববাবুর বাড়ি থেকে 300 বা 400 মিটার দূরে যে শ্মশান রয়েছে, এই শ্মশানে মরা পোড়ানোর সময় মানুষদেরকে বিশ্রাম নেওয়ার জন্য একটি শেড রয়েছে। তাকে এই শেডের নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাকে সেখান থেকে নিয়ে আসা হয়। তিনি প্রতি রাত্রেই খুব আজব আজব আচরণ করতেন। দিনের বেলা উনি মোটামুটি স্বাভাবিক থাকতেন, কিন্তু রাতের বেলা হলে ওনার আচরণ চেঞ্জ হয়ে যেত, যার ফলে ওনার স্ত্রী খুব ভয় পেতে থাকেন। তখন আশেপাশের প্রতিবেশীরা পরামর্শ দেন যে তোমরা দুজন এক ঘরে থেকো না, রাতের বেলা আমরা আসবো তোমাদের বাড়িতে, আমরা তোমার সহযোগিতায় তাকে খাবার টাবার দিব, প্রয়োজনীয় জিনিস ঘরের মধ্যে দিয়ে তার ঘরটা বাইরে থেকে লক করে দিব, আর তুমি আরেক ঘরে থাকবা। তাহলে আপাতত সমস্যার সমাধান হবে, আর দেখি তার এই সমস্যার সমাধানের জন্য কি করা যায়। তখন এই কাজটি করা হচ্ছিল, কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই কাজগুলো করেও কোনো লাভ হচ্ছিল না। এক রাতে যখন তাকে একা একটা ঘরে রেখে দেওয়া হয়েছিল, তখন কেশববাবুর স্ত্রী হঠাৎ করে একটা শব্দ শুনতে পান। মনে হলো বাহির থেকে তার ঘরের দরজা কেউ খুলে দিয়েছে। তিনি শব্দ শুনে উঠে জানালা দিয়ে দেখতে পান যে কেশববাবু ঘর থেকে বাহিরে বের হয়ে যাচ্ছে। তার বাহিরে বের হওয়া দেখে তার স্ত্রী খুব ভয় পান এবং তিনি তার স্বামীর পিছু পিছু না গিয়ে তিনি আগে প্রতিবেশীর বাড়িতে যান ডাকার জন্য। এদিকে সবাই ঘুমে বিভোর। প্রথম প্রতিবেশীকে ডাকাডাকি করার পরও তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এদিকে তিনি চিন্তিত হয়ে পড়েন যে আমার স্বামী তো পুকুর পাড়ের দিকে গেল, না জানি কোনো বিপদ হলো কিনা। তিনি আর একজন প্রতিবেশীর বাড়িতে ডাকার চিন্তাটা একটু পরে করে তিনি দ্রুত পুকুর ঘাটে যান। কিন্তু পুকুর ঘাটে গিয়ে তিনি যে দৃশ্য দেখেন, এই দৃশ্য দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে তার স্বামী পুকুরের মধ্যে সাঁতার কাটছে এবং এমন ভাবে সাঁতার কাটছে মনে হচ্ছে তার পাশে আরো একজন সাঁতার কাটছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না, কিন্তু পানি নড়ছে। একজন মানুষ সাঁতার কাটলে যেভাবে পানি নড়ে, ঠিক পানি নড়ছে, কিন্তু ওই ব্যক্তিকে দেখা যাচ্ছে না। আর কেশববাবু সাঁতার কাটছে তার মতো করে, মনে হচ্ছে কেশববাবু তার সাথে গল্প করছে আর সাঁতার কাটছে, এরকম মনে হচ্ছে। সাঁতার কাটতে কাটতে একটা পর্যায়ে তিনি পুকুর থেকে উঠে যান এবং উঠে একটি গাছে, ঠিক ওই যে বানরের মতো তরতর করে উঠে যাওয়ার যেই ব্যাপারটা তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল, ঠিক সেভাবে তিনি গাছে উঠে যান। গাছে উঠে যাওয়ার পর তার সাথে তার স্ত্রীর আই কন্টাক্ট হয়, চোখাচোখি হয়ে যায়। কেশববাবু ভয়ানক চোখে ওই দূর থেকে, অন্ধকারেই তার স্ত্রী বুঝতে পারছেন, কারণ চাঁদের আলো ছিল, বুঝতে পারছেন যে কেশববাবু তার দিকে তাকিয়েছে, কারণ মনে হচ্ছিল কেশববাবুর চোখ দুটি জল জল করছে। কিন্তু উনি ভয়ে
মানে এতটাই ভয় পেয়েছিলেন যে দৌড় দিয়ে অন্যদিকে চলে যাবেন সেই সাহসটিও পাচ্ছিলেন না। তিনি দেখলেন কেশববাবু আবার গাছ থেকে মাথার নিচ দিকে দিয়ে নেমে আসছে, ঠিক যেমন কাঠবিড়ালি গাছ থেকে নেমে আসে মাথার নিচ দিকে দিয়ে, ঠিক ওইভাবে নেমে এসে তিনি আবার পুকুরের মধ্যে চলে আসলেন। সাঁতার কেটে মাছ পুকুরে আসলেন। মাছ পুকুরে আসার পরে তিনি জোরে জোরে ডুব দিতে থাকেন এবং এত জোরে ডুব দিচ্ছেন এবং শব্দ হচ্ছিল যে আসলে বড় কোনো পাথর খণ্ড যদি পানিতে পড়ে এইরকম শব্দ হয়। ডুব দিতে দিতে একটা পর্যায়ে তার স্ত্রীকে বলেন, যদি ভালো চাস সেখান থেকে চলে যা, আমাকে ঘাটাতে আসবি না, তাহলে বিপদে পড়বি। এই কথা শোনার সাথে সাথে তার স্ত্রী চিৎকার দিয়ে ওখান থেকে চলে যান, কারণ ওই সময় মনে হলো তার শরীরে শক্তি ফিরে এসেছে। একটু আগে তিনি নড়তে পারছিলেন না। চিৎকার দিয়ে উনি আবার এক প্রতিবেশীর বাড়িতে চলে যান, গিয়ে সব ঘটনা খুলে বলেন। ওনার পাশের প্রতিবেশীরা সবাই চলে আসে ওই রাতের বেলায়, এসে দেখে যে কেশববাবু পুকুরের মধ্যে ঠিক জোরে জোরে শব্দ করে আগের মতোই ডুব দিয়ে যাচ্ছে। তার এরকম ভয়ানক ডুব দেয়া দেখে আশেপাশের সবাই ভয় পান। তারা বলেন যে এটি কোনো স্বাভাবিক মানুষের কাজ অবশ্যই না, কোনো স্বাভাবিক মানুষ এত জোরে শব্দ করে ডুব দিতে পারে না, তাকে অবশ্যই খুব ভালো একজন তান্ত্রিকের মানে কাছে নিয়ে যেতে হবে। এখন করণীয় কি? কারণ কেশববাবু তখন পুকুরের মধ্যে। তখন সবাই বলেন যে তোমার আর এখন এখানে থেকে কাজ নেই, তুমি আমাদের মানে কেশববাবুর স্ত্রীকে বলছেন আর কি প্রতিবেশীরা, আমাদের বাড়িতে চলো, আজকে রাত্রে আমাদের বাড়িতেই থাকবা। হলো ঘটনাটা আমার পরিবারের লোকজনের কাছে শুনেছি। এটা গ্রামের মুরব্বীরা অনেকেই জানেন। আমার চাচার নামটা উল্লেখ করছি না, তার ছদ্মনাম ব্যবহার করছি করিম। ঘটনা শুরু করার আগে কিছু কথা বলে নেই। সেটা হলো পৃথিবীতে অনেক ঘটনা ঘটে যেটা তাড়াতাড়ি শেষ হয়, আবার কোনো ঘটনা মৃত্যু অবধি ধীরে ধীরে মানুষকে শেষ করে দেয়। আজকে যে ঘটনাটি বলবো সেটা একদম সত্যি ঘটনা। আমার চাচা জীবনে 2 বার ভয়াবহ এরকম ঘটনার মুখোমুখি হয়েছেন। প্রথম ঘটনা, এবং এই ঘটনার পর চাচা মোটামুটি সুস্থ হলে পুরোপুরি সুস্থ হননি, এবং দ্বিতীয় ঘটনার পর থেকে মৃত্যু অবধি সে সব সময় অসুস্থই ছিল। সরি, অনেক কিছু বলে ফেললাম, এবার ঘটনায় আসি। আমাদের গ্রামের একটু বর্ণনা দেই। গ্রামটা ঢাকা খুলনা হাইওয়ের পাশ দিয়ে, আমাদের গ্রামের ভেতর দিয়ে, অন্য গ্রামের ভেতর দিয়ে, আবার ঢাকা খুলনা হাইওয়েতে গিয়ে মিশেছে। গ্রামের মেইন রোডের সাথে মসজিদের পাশ দিয়ে আরেকটা ফাঁকা মাঠের পাশ দিয়ে ধুধু প্রান্তরের মাঝখান দিয়ে পাশের অন্য গ্রামে গিয়ে মিশেছে। তখনকার গ্রামের রাস্তা ছিল কাঁচা, বৃষ্টির দিনে কাদা জমতো রাস্তায়। চাচারা 2 ভাই, করিম ছোট চাচা, বড় ভাই বিয়ে করে রাস্তার পূর্ব দিকে বাড়ি করে, এবং করিম চাচা বিয়ে করে রাস্তার পশ্চিম দিকে রোড থেকে 60-70 মিটার দূরে বাড়ি বানায়। তখন ওই জায়গা ছিল বন জঙ্গল। সেগুলো পরিষ্কার করে 2 ভাইকে বিয়ে করিয়ে দাদা তার বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে তার একটা ফাঁকা জায়গায় 2 ছেলেকে 2টা বাড়ি করে দেয়। আশেপাশে একটু দূরেই একটা বাড়ি ছিল, বাকি সব জায়গায় ফাঁকা। বাড়ির পেছনে যতদূর চোখ যায় ফাঁকা জায়গা। এবার আসি আসল ঘটনায়। চাচার বয়স তখন 20-25। চাচা কৃষিকাজ করত। যেমন ছিল শক্তি তেমন ছিল সাহস, ভয় বা ডর কোনোটাই ছিল না। চাচা অনেক শক্তিশালী ছিল, তাই এলাকার শক্তিশালী ছেলেদের সাথে শক্তি পরীক্ষার জন্য বাউ ধরত, যেটাতে তখন বোঝা যেত কার শক্তি কত বেশি। তো একদিন অনেকে কৃষি কাজ করছে একসাথে, এমন সময় চাচা তার এক বন্ধুকে বলল, বাবুল তুই আমার সাথে বাউ ধরবি? তোকে এখানে এলাকার মানুষ অনেক শক্তিশালী পুরুষ বলে, আমার সাথে বাউ ধরবি? বাবুল হেসে উড়িয়ে দেয়, আবার ভয়ও পায়, কারণ চাচা অনেক শক্তিশালী এবং ডান পিটে।
যদি শক্তিতে একান্ত নাও পারে, তাও দেখা গেল চাচা তাকে মারধর করলো, এই ভয়ে সে প্রথমে রাজি হয়নি। পরে চাচার অনেক জোরাজুরিতে বাবুল একসময় রাজি হয়ে যায় এবং চাচাকে বলে, কাল ভোরে কাজে যাওয়ার আগে তোর সাথে বাও ধরবো। বাবুলও রাজি হয়ে যায়। যেখানে তারা কাজ করছিল ওইখানে ছিল একটা বড় পুরনো তাল গাছ। তো যেই কথা সেই কাজ। ওই দিন কাজ সেরে বাড়িতে চলে গেল তারা। চাচার নতুন বিয়ে হয়েছে। চাচা একটু নিচু জায়গায় পাশ থেকে মাটি কেটে উঁচু করে সেখানে বাড়ি করেছে এবং সেখান থেকে মাটি কেটেছে, যেটা একটা বড় পুকুরে পরিণত হয়েছে। সেই পুকুরে চাচা চাচি সহ আশেপাশের লোকজন গোসল করত। পুকুরটা ছিল বাসার সামনে উঠান এবং উঠান ঘেঁষে সেই পুকুরের অবস্থান। সময়টা ছিল বৃষ্টির সময়। ওই দিনে মোটামুটি বৃষ্টি, কিন্তু রাতে আকাশ পরিষ্কার হয়ে যায়। তখন চাঁদের আলোয় বাইরে তাকালে পরিষ্কার সবকিছু দেখা যায়। উঠান সহ আশেপাশে কাদায় ভরা। তো চাচা খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। নরমালি সে চাচির সাথে থাকে, চাচির সাথে শোয়, কিন্তু ওই দিন বারান্দায় শোয়, কারণ পরদিন ভোরে বাবুল আসবে। তো ঘরের ভেতরে শুলে বাইরে আসতে চাচি নানা কথা বলবে, তাই সে সিদ্ধান্ত নিয়েছে বারান্দায় শুবে। বাড়িটি ছিল টিনেট। বারান্দার এক সাইডে একটা ছোট খাট, অন্য সাইড ফাঁকা। বারান্দায় কোনো টিনের বেড়া ছিল না, পুরো খোলা ছিল। চাচা ঘুমিয়ে পড়বে, তখন বাইরে চাঁদের আলোয় মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছিল। কত সময় ঘুমিয়েছিল চাচা জানে না। হঠাৎ বাবুলের ডাকে চাচার ঘুম ভাঙে। চাচা মশারি টানিয়ে শুয়েছিল। চাচা বাবুলের ডাক শুনে ঘুম থেকে উঠল, কিন্তু মশারি থেকে তখনও চাচা বের হয়নি। সে দেখলো বাইরে হালকা পরিষ্কার, তবে সকাল যে হয়নি সেটা বোঝা যাচ্ছে। বিষয়টি এমন যে বাবুল চাচাকে বলল, কিরে করিম, বাও ধরবি বলে মশারির ওপর দিয়ে চাচার গায়ের ওপরে বাঘের মতো লাফিয়ে পড়ল। চাচা তখনও বুঝতে পারেনি যে ফজরের আজান এখনো হয়নি। চাচা মনে করলো বাবুলের মতো লোক আমার বাড়ি এসে আমার উপর লাফিয়ে পড়ল, ওকে আজকে আমি বোঝাবো কার কত শক্তি। এই বলে চাচাও বাবুলকে জড়িয়ে ধরলো। চাচা নিচে, বাবুল ওপরে। চাচা একটা জিনিস খেয়াল করলো, বাবুলের শরীরে পশমে ভরা এবং পশমগুলো অনেক বড় এবং শরীর অনেক শক্ত। কোনো মানুষের শরীর এমন হতে পারে না। চাচা অনেক চেষ্টা করছে ওপরে ওঠার, কিন্তু পারছে না। শরীরের সব শক্তি দিয়েও চাচা যখন ওপরে উঠতে পারছে না, তখন হঠাৎ বাবুল চাচার মুখ চেপে ধরে এবং বলে, কিরে করিম, কেমন লাগছে? আজ তোকে কে বাঁচাবে? মেরেই ফেলবো আজকে। চাচা তখন বুঝতে পারলো বিষয়টি তার সাথে কি হচ্ছে। দুজন জড়াজড়ি করতে করতে মশারি ছিঁড়ে খাট থেকে নিচে পড়ে যায় এবং বারান্দা থেকে জড়াজড়ি করতে করতে এক সময় উঠানে চলে আসে। খাট থেকে নিচে পড়ায় চাচার শরীর অনেক ব্যথা পায়। এত সময় ধরে জড়াজড়ি হচ্ছে, মনে হচ্ছে সব ভাঙচুর হয়ে যাবে, যেন চাচির ঘুম ভাঙছে না। তবুও উঠান ছিল পরিষ্কার, উঠোনেও সেই জাপটা জাপটি চলছিল, কিন্তু চাচা একবারও বাবুদের উপরে উঠতে পারছেন না। বাবুলি সব সময় চাচাকে দাবিয়ে রাখছেন। চাচা শরীরে সবটুকু শক্তি দিয়ে বেঁচে থাকার লড়াই করতে লাগলো, কিন্তু চাচার শরীরের শক্তি যেন অদৃশ্য শক্তির কাছে কিছুই না। চাচার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। চাচা বারবার বলছিল, আমাকে ছেড়ে দে, আমি মরে গেলাম। কিন্তু কে শোনে কার কথা? চাচাকে উঠান থেকে পুকুরের দিকে নিয়ে যাচ্ছিল আর বলছে, পুকুরে তোকে আজকে চুবিয়ে মারবো, দেখি তোর কত শক্তি, তোকে আজ কে বাঁচায়। এভাবে কত সময় কেটেছে চাচা জানে না। চাচা আরো খেয়াল করলো ওটা বিশাল এক দেহ এবং এত শক্তি সেটার শরীরে যে চাচার মুখ চেপে চাচাকে পুকুরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেটা চাচা জীবনে যত শক্তি অর্জন করেছিল তা থেকে বাঁচাতে পারছে না চাচাকে। চাচা তখন প্রায় পুকুরের কাছে চলে গেছে এবং মাত্র ৬-৭ হাত দূরে পুকুর। চাচা তখন জড়াজড়ি করতে করতে অনেক নিস্তব্ধ হয়ে গেছে, শরীরে কোনো শক্তি নেই। এরকম বাঁচার আশা ছেড়ে দিয়েছে, তারপরেও বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছে। সব মানুষ মৃত্যুকে সামনে থেকে দেখলে সর্বশক্তি দিয়ে বেঁচে থাকার চেষ্টা করে, কিন্তু রাখে আল্লাহ মারেকে। আমার নানা আবার ভোরের রাতে মাছ ধরতে যেত প্রায়, বিশেষ করে বৃষ্টির সময়
ফজরের আজানের আগে। ওই দিনও মাছ ধরতে আজানের আগে বের হয় একটা হ্যারিকেন নিয়ে। চাচার বাড়ির সামনে রাস্তা ধরে ডাঙার দিকে যাচ্ছিল। চাচার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সে চাচার উঠোন থেকে হালকা গোয়ানির আওয়াজ পায়। আবার খেয়াল করে গোয়ানির শব্দ ওই বাড়ির দিক থেকে আসছে। নানা খেয়াল করলো গোয়ালে গরু রাখলে যেমন ধস্তাধস্তির শব্দ হয়, বাড়ির উঠোন থেকে তেমন শব্দ আসছে। নানা বাড়ির সীমায় যাওয়ার আগেই বলে ওঠে, এই করিম, কি হয়েছে? আমি এসে গেছি। বলার সাথে সাথে ওই অদৃশ্য শক্তি চাচাকে বলে, আজ বেঁচে গেলি, কিন্তু আবার দেখা হবে বলে চাচাকে ছেড়ে চলে যায়। তখন চাচা পুকুর থেকে মাত্র 2-3 হাত দূরে। চাচা নানার কণ্ঠ শুনে যেন প্রাণ ফিরে পায়। নানা গিয়ে দেখেন চাচা পুকুরের পাশে পড়ে আছে, সারা গায়ে কাদা, চাচার শরীর দেখা যাচ্ছে না। উঠোনে যেন অনেকগুলো গরু দিয়ে হাল চাষ করা হয়েছে। পরে নানা চাচিকে ডাকে এবং চাচি আসলে নানা আর চাচি চাচাকে ধরে উঠিয়ে পানিতে ধুয়ে নেয়। চাচা তখন একটু ভালো বোধ করে এবং রাতে কাহিনীটি খুলে বলে। এরপর চাচা অনেকদিন জ্বর ছিল এবং অসুস্থ ছিল এবং জীবনের সব শক্তি আর কখনো সে ফিরে পায়নি। দ্বিতীয়বার যখন এই অদৃশ্য শক্তি চাচার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটায়, এরপর চাচার মৃত্যু অবধি নানান রোগে ভুগতে হয়েছিল এবং হাঁটা চলা বা কাজ করায় আগের সেই পুরনো শক্তি কখনো ফিরে পায়নি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। পরে দ্বিতীয় ঘটনা শেয়ার করব। এছাড়া আরো কিছু ভয়ঙ্কর ঘটনা রয়েছে, সেগুলো সুযোগ পেলে শেয়ার করব। আপনি সুযোগ দিলে লিসেনারদের কাছে শেয়ার করব। তো আমার ঘটনাটি যখন ঘটে তখন হচ্ছে আমার বয়স ছিল 9 থেকে 10 বছরের মতো। ঘটনাটি মূলত দেশভাগের আগের একটি ঘটনা। তো সেই সময় হচ্ছে আমরা ঘটনাটি 1953-54 দিকের ঘটা একটি ঘটনা। তো অনেক আগের ঘটনা। তো যখন ঘটনাটি ঘটে তখন আমরা এমন একটি জায়গায় থাকতাম যেটাকে মানে আগে, বর্তমানে তো হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান আছে, কিন্তু তখন হচ্ছে সেরকম কিছু ওরকম ভাবে ছিল না। তো আমরা হচ্ছে বাংলাদেশেরই কোনো একটা অংশে থাকতাম। সে যেখানে আমরা থাকতাম সেখানে আমরা একটি ভাড়া বাসায় থাকতাম। তো কোনো একটি মানে অনিবার্য কারণবশত আমাদেরকে সেই বাসাটি চেঞ্জ করতে হয়। তো আমার পুরো পারিবারিক অবস্থা সেরকম যে মানে খুব ভালো ছিল সেটা বলবো না। তাই হচ্ছে আমরা কিছুটা কম বাজেটের মধ্যে একটি বাসা দেখতে শুরু করি। অনেক খুঁজতে খুঁজতে আমার বাবা একটি বাসা পেয়ে যান এবং কিছুদিনের মধ্যেই আমরা সেই বাসায় শিফট হই। সেই বাসায় শিফট হওয়ার পর থেকে মানে আমার কাছে না, শুধু আমার পরিবারের সকলের কাছে বেশ অবাক করা কিছু ব্যাপার সামনে আসতে শুরু করে। মানে বাসাটার মধ্যে হয়তো বা কোনো সমস্যা ছিল। আগে বাসাটা কিছুটা বর্ণনা দিয়ে নিচ্ছি। বাসাটি বেশ বড় একটি বাসা ছিল। বাসার সাইজ অনুযায়ী বাসার ভাড়া ছিল বেশ কম, তুলনামূলক অনেক কম। তো যেহেতু আমার পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না, আগে বললাম, তাই হচ্ছে এই বাসাটি নিতে আমরা মোটামুটি বাধ্যই হই। তো ওই বাসার ভেতরে একটা মানে রুম ছিল, যে রুমের মানে বড় একটা তালা লাগানো ছিল। তো আমরা যখন বাসায় উঠি, ওই তালাটা খোলার পর ওই রুমে যখন যাই তখন দেখি যে ওই রুমের মধ্যে হচ্ছে শিকল বাঁধা, দেয়ালের মধ্যে মানে ফুটো করে ওখানে হচ্ছে কোনোভাবে শিকল বেঁধে রাখা, আর হচ্ছে রুমের চারপাশে বিভিন্ন কালো কালো দাগ আর হচ্ছে ছিটা ছিটা দাগ। মনে হয় যে কোনো একটা পানি বা তরল জাতীয় কিছু পড়ার কারণে, অনেকদিন থাকার কারণে সেটা হয়তো বা এরকম কালার হয়ে গিয়েছে। তো সেই বাসায় ওঠার পর থেকে বেশ কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটি আমরা খেয়াল করতে থাকি, যেমন হচ্ছে জিনিসপত্র এখান থেকে ওখানে চলে যাওয়া, তারপর হচ্ছে রাতের বেলা কারো কান্নার আওয়াজ পাওয়া, কারো হাঁটাহাঁটি শব্দ শোনা। এই ধরনের আওয়াজ আমরা প্রায় প্রতিদিনই পাচ্ছিলাম। তো এরকম হতে হতে এক সময় মানে জিনিসগুলোতে আমরা বেশ ইউজ টু হয়ে যাই, কিন্তু তারপরও মানুষের মন তো ভয় তো থাকেই।
তো সেই বাসায় ওঠার কিছুদিন পরে হচ্ছে মানে আমি মানে খেয়াল করি যে হচ্ছে আমি যখন ওয়াশরুমে যাই তখন মনে হয় যে কেউ আমার পেছন পেছন আসছে, এবং মাঝে মাঝে হচ্ছে মুখ ধুয়ে যখন ওয়াশরুমের আয়নাটার দিকে তাকাতাম তখন মনে হচ্ছে আমার মতোই কাউকে আমি দেখতে পেতাম, এরকম মনে হতো। তো এগুলো চলছিল। অন্যদিকে হচ্ছে আমার মায়ের ব্যাপারে একটু বর্ণনা দিয়ে নেই। আমার মা খুব রক্ষণশীল পরিবারের এক মেয়ে ছিলেন, আর আমার যে নানি ছিলেন তিনি মানে যতটুকু আমি জানি, যদিও নানির ব্যাপারে আমি তেমন একটা জানি না, আম্মুর কাছ থেকে শোনা ছাড়া তেমন একটা শোনা হয়নি। নানিকে আমি জীবনে দেখেছিও হয়তো বা খুব কম, তার সাথে আমার তেমন একটা দেখা সাক্ষাৎ হয়নি। আর তার শেষ বয়সে তার সাথে আমি বেশ কিছুদিন ছিলাম, সেটা আমি ঘটনার পরবর্তী অংশে আপনাদেরকে জানাচ্ছি। তো আমার নানি মানে লোকমুখে শোনা যায় এবং মায়ের কাছ থেকেও শুনেছি আমার নানির নাকি জিন পালতেন। উনি ভীষণ পরহেজগার একজন মহিলা ছিলেন। এখন নানির কাছে যেতে সবসময় আম্মু আমাদেরকে নিষেধ করতেন, আমাদেরকে নিয়ে যেতেন না। আমার পরিবারে আমি, আমার ভাই, আমার বাবা এবং মা ছিলাম। তো আমরা যখন আম্মুকে জিজ্ঞেস করতাম যে আম্মু নানি বাড়িতে একবার যাই, নানিকে একটু দেখে আসি, এই কথাটা বলার আগ পর্যন্ত আমি নানিকে কখনোই চোখের দেখা দেখিনি। আম্মু সবসময় বলতো যে না, সেখানে যাওয়া যাবে না, যখন সময় হবে আমি তখন নিজেই নিয়ে যাব। তো হচ্ছে আমি এটাও দেখতাম যে নানি যদি খুব বেশি অসুস্থ না হতেন বা হচ্ছে কোনো ইমার্জেন্সি না হতো, আম্মু নিজেও নানি বাড়িতে যাওয়াকে বেশ অ্যাভয়েড করতেন, উনি খুব একটা যেতে চাইতেন না। আমি এটাও দেখতাম যে যখন হচ্ছে আম্মু যেতেন, গিয়ে হচ্ছে ম্যাক্সিমাম 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে বাসায় ফিরে আসতেন। তো এইভাবেই সবকিছু চলতে থাকে, আর আমাদের বাসার সমস্যাগুলো তো লেগেই থাকে। তো আমি মাঝে মাঝে আম্মুকে বলতাম, আম্মু তুমি একটা কাজ করো না, তুমি যেহেতু বলো যে নানি জিন পালে আর আমাদের বাসায় যেহেতু এরকম সমস্যা হচ্ছে, এটা তো কোনো মানুষ গঠিত সমস্যা হতেই পারে না, কারণ হচ্ছে এই বাসায় তো আর কেউ থাকে না, আমরা 4 জন ছাড়া। তো আমরা 4 জন এক রুমে ঘুমালেও যেহেতু এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে তো হয়তো বা কোনো সমস্যা রয়েছে এরকম, তো নানির সাথে একটু কথা বলো। কিন্তু আম্মু পারতপক্ষে নানির সাথে কথা বলে অ্যাভয়েডই করতেন। তো মূল ঘটনায় ফিরি। আমার হচ্ছে মা একদিন রান্না করতে গেলেন রান্নাঘরে। আমি, আমার বাবা আর ছোট ভাই বসে বসে গল্প করছিলাম। তো এমন সময় হচ্ছে মানে হুট করে আমরা আম্মুর খুব জোরে একটা চিৎকার শুনতে পাই। তো চিৎকারটি শুনতে পেয়ে আমরা যখন মানে আম্মুর কাছে যাবো যাবো চিন্তা করি, কিন্তু আমরা কেন জানি না 3 জনই কেমন জানি ফ্রিজ হয়ে যাই, মানে যেতে চাচ্ছি কিন্তু কেন জানি যাচ্ছি না। খুব অদ্ভুত একটা ফিলিং ছিল। তো কিছুক্ষণ পর মানে আম্মু আসে, প্রায় 5 থেকে 7 মিনিট পর আম্মু নিজেই আমাদের রুমে আসেন। আসার পর হচ্ছে আব্বুর সাথে রাগারাগি করতে শুরু করেন যে আমি এত জোরে চিৎকার দিলাম, তুমি কি শুনতে পাওনি নাকি যে আমি চিৎকার দিচ্ছি? কোনো একটা সমস্যা হয়েছে তাই তো চিৎকার দিছি, তুমি কি এখানে যেতে পারতে না? তো তখন আব্বু হচ্ছে আম্মুকে বসানোর পর শান্ত করে বলেন যে কি হয়েছে আমাকে একটু বলো। তখন আম্মু তার গলার দিকে মানে হাত দিয়ে দেখিয়ে দেন যে দেখো এখানে কি হয়েছে। পরে আব্বু আম্মুর গলার দিকে তাকিয়ে দেখেন আম্মুর গলার অনেকটা অংশ পুড়ে গেছে। তো আব্বু জিজ্ঞেস করে যে এটা কিভাবে হলো। তখন আমার আম্মু যা বলে তা হচ্ছে, আমি রান্না করছিলাম, মনে হলো পেছন থেকে কেউ এসে আমার গলায় হাত দিল, সজোরে হাত দিল, আর তার হাত ছিল প্রচন্ড রকমের গরম। সেই হাত লাগার সাথে সাথে আমার মনে হলো যে আমার এখানে যন্ত্রণা শুরু হলো, পুড়ে যাচ্ছে, এত গরম লাগছিল আমার, তাই আমি চিৎকার দিয়েছি। তো আব্বু যখন দেখেন তখন দেখেন যে সেখানে পুরোপুরি বোঝা না গেলেও একটা হাতের শেপের মতো কিছুটা বোঝা যাচ্ছে। তো আব্বু তখন আম্মুর সেখানে হচ্ছে মানে পানি ঢালেন, বরফ লাগান আর হচ্ছে মলম লাগিয়ে দেন। তো এইভাবে এই ঘটনাটা চলে গেল। তারপর একদিন হচ্ছে আমি মানে কোনো একটা কাজে বাইরে গিয়েছিলাম, মানে কোনো একটা দরকারে দোকানে গিয়েছিলাম আশেপাশের কোথাও। তো হচ্ছে যখন আমি বাসায় ফিরলাম তখন দেখলাম যে একটা মহিলা, মানে মহিলাটার মানে আমাদের বাসায় থাকার কোনো কথাই না। আমি তখন হচ্ছে বাসায় গেলাম, আমি বেশ অবাক তাকে দেখে। আমি বাসায় ঢুকে তারপরে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি কি কোনো মানে কাজের মহিলা আনছো নাকি, যে আমি যে মহিলাকে দেখলাম?
তখন আম্মু বললো, না আমি কাজের মহিলা কেন আনবো, আমাদের কি আর্থিক অবস্থা সেরকম ভালো যে আমরা কাজের মহিলা আনতে পারি? তারপর হচ্ছে আমি তখন আম্মুকে সবকিছু জানালাম। আম্মু তখন বললো যে তোমরা আর ওই রুমের দিকে যেও না। তারপর আমি ওই মহিলাকে এরপরে প্রায় সময় দেখা শুরু করি। সে মানে আমার রুমে ঘুরঘুর করতে থাকে। তারপরে হচ্ছে মানে স্বপ্নে আসে, স্বপ্নে এসে আমাকে বেশ উল্টাপাল্টা কথা বলে, যেমন এই বাসা ছেড়ে দাও, এই বাসা আমার, এই বাসা আর কারো না, এখানে আমি যা চাবো তাই হবে, অন্য কেউ থাকতে পারবে না, থাকলে আমি মেরে ফেলবো, এই ধরনের কথাবার্তা বলে। মানে যতভাবে একজন মানুষকে ভেতর থেকে ভেঙে ফেলা যায়, ঠিক সেই রকম কথাগুলো সে আমাকে বলতে শুরু করে। তো হচ্ছে এক পর্যায়ে আমি আর সহ্য করতে না পেরে আমি আম্মুকে তখন বলি যে আম্মু আমার সাথে তো এরকম হচ্ছে। তো আম্মু আমার কথা শোনেন। আমি আম্মুকে এরপরও বলি যে আম্মু তুমি একটু নানুর সাথে দয়া করে যোগাযোগ করো। আম্মু তারপরও তেমন একটা প্রতিক্রিয়া দেখান না। এরপর একদিন এমন এক ঘটনা ঘটে যার কারণে হচ্ছে মোটামুটি আম্মু বাধ্যই হয়ে যান ঘটনাটি নানুর সাথে শেয়ার করার জন্য। তো যে ঘটনাটি ঘটে সেটা আমি আপনার সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমার বাবা মানে প্রচুর সিগারেট খেতেন। উনি বলতে গেলে চেইন স্মোকার টাইপের একজন মানুষ ছিলেন। মানে প্রত্যেক 10 মিনিট 15 মিনিট বা 30 মিনিট পর পর ওনার মুখে সিগারেট থাকতোই। তো ওনার আবার এটা অভ্যাস ছিল, সিগারেট খাওয়ার সময় যদি কখনো ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়তো, উনি অ্যাশট্রের মধ্যে সিগারেটটা জ্বলন্ত অবস্থায় রেখে সেখান পরে ওয়াশরুমে চলে যেতেন। ওয়াশরুম থেকে এসে বাকিটুকু খেতেন। তো এরকম একদিন হচ্ছে আব্বু জ্বলন্ত সিগারেট অ্যাশট্রের মধ্যে রেখে হচ্ছে ওয়াশরুমে গেছেন। তো ওয়াশরুম থেকে উনি বের হয়ে দেখেন, মানে উনি ওয়াশরুম থেকে বের হওয়ার আগে প্রচন্ড চিল্লাপাল্লার আওয়াজ শুনতে পান। উনি দ্রুত ওয়াশরুম থেকে বের হন। বের হয়ে চিন্তা করেন যে কি হলো, কিসের এত চিল্লাপাল্লা। উনি ওয়াশরুম থেকে বের হয়ে দেখেন যে আমাদের বাবা মা রুমের যে পর্দাগুলো ছিল সেগুলো দাউ দাউ করে তুলছে আগুনে, এবং সেখানে ওই পর্দার মধ্যে হচ্ছে এই সিগারেট, যেটা আব্বু জ্বলন্ত সিগারেট রেখে গিয়েছিল, সেটা পর্দার মধ্যে এটাই আছে, মানে লাগানো অবস্থায় আছে, সেটার থেকে আগুন মানে লেগেছে। তো আর চিল্লাপাল্লা হচ্ছে, বাইরের থেকে মানুষজন চিল্লাপাল্লা করছে, আগুন 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 এরকম করে চিল্লাপাল্লা করছে। তো এলাকাবাসীর সহযোগিতায় এবং নিজেদের চেষ্টায় আমরা হচ্ছে পরবর্তীতে অনেক কষ্টে আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আলহামদুলিল্লাহ কারো তেমন কোনো ক্ষতি হয়নি। এসব কিছুর পর হচ্ছে আম্মু আব্বুকে প্রচন্ড বকাবাদি করতে শুরু করে যে তুমি এভাবে সিগারেট খাও, তুমি সিগারেট মানে জ্বলন্ত অবস্থায় রেখে গেছো, কোন খেয়ালে খাইছো, এই জন্য এরকম হয়েছে, এতে অনেক বড় ক্ষতি হতে পারতো। কিন্তু আব্বু বারবার হচ্ছে মানে আমার মানে মৃত দাদির কসম খেয়ে বলছিল যে আমি সিগারেট অ্যাশট্রে দিয়ে রেখে গেছি, আমি কি পাগল নাকি যে সিগারেট আমি ইয়াতে জানলার মধ্যে বা হচ্ছে পর্দার সাথে লাগিয়ে লাগিয়ে রেখে যাব। কিন্তু আম্মু কিছুতেই আব্বুর কথা বিশ্বাস করলো না তখন। এরপর একদিন মানে আব্বু আবার সিগারেট খাচ্ছিলেন। ওই সময় আম্মুই রুমের মধ্যে ছিল, আম্মু ছিলেন রুমের মধ্যে। তো সেই দিন আবার একই কাহিনী ঘটে। আম্মু খুব ভালো মতোই খেয়াল করেন যে আব্বু সিগারেটটা ওইখানে রেখে গেছে, কিন্তু হুট করে মানে পর্দার নিচ থেকে আম্মু দেখেন যে মানে আগুনের ফুলকি বের হওয়া শুরু হয়েছে। তারপর আম্মু যখন পর্দার দিকে তাকান তখন দেখেন যে নিচে সিগারেটটা পড়া অবস্থায় আছে, পর্দার সাথে কিছুটা দূরত্বে, এবং মানে আগুন লাগার কারণে পর্দাটা যে ছিঁড়ে গিয়ে সিগারেটটা নিচে পড়ে গেল, এরকম একটা দৃশ্য দেখলেন আম্মু। তারপর সাথে সাথে আম্মু অ্যাশের দিকে তাকিয়ে দেখেন সেখানে কোনো সিগারেট নেই, জ্বলন্ত কোনো সিগারেট সেখানে নেই। যেহেতু সেদিন আগুন তেমন বেশি ছিল না, তো তাই আম্মু হচ্ছে মানে দ্রুত আব্বুকে ওয়াশরুম থেকে ডাকেন এবং বালতি করে পানি নিয়ে এসে আগুনটা নিভিয়ে ফেলেন। তো সেই দিন আম্মুর বিশ্বাস হয় যে আব্বু আসলে মানে সত্যি কথাই বলছিল। তো এর কিছুদিন পর আম্মু চিন্তা করে যে আসলে এখন কি করা যায়। তো এই সমস্যাগুলো দিন দিন বাড়তেই আছে। তো এভাবে চলতে চলতে একদিন একটা ঘটনা ঘটে। সেই ঘটনার বর্ণনা আমি দিচ্ছি। সেটা হচ্ছে আমরা মানে খুব মানে যেদিন যখন আগুন লাগে তার আশেপাশের সময়ের এই ঘটনা, এটা মানে খুব কাছাকাছি, হয়তো বা একদিন বা তার পরের দিনের ঘটনা। তো হচ্ছে আমরা সবাই মানে খাওয়া দাওয়া শেষ করে আম্মু আব্বুর রুমে আমরা 4 জন বসেছিলাম। হুট করে আমরা খুব জোরে একটা কান্নার আওয়াজ শুনতে পাই।
কান্নার আওয়াজ শুনে আমরা রুম থেকে বের হয়ে এসে এদিক সেদিক দেখতে থাকি, কিন্তু কাউকে খুঁজে পাই না যে কান্নার সোর্সটা কি, কোথা থেকে কান্নাটা আসছে, সাউন্ডটা কোত্থেকে আসছে। এটা আমরা অনেক খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে পাই না। সেদিন রাতে আমরা সেই কান্নার আওয়াজ অনেকক্ষণ শুনেছি, বলতে গেলে প্রায় সারা রাত। যখনই ফজরের আজান পড়লো তখনই কান্নাটা থেমে গেল। এর পরবর্তী দিন থেকে এই জিনিসটা চলতেই থাকলো এবং কান্না দেখা যায় যে যখন কান্না শুরু হয় তখন কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আর সময় যত যেতে থাকে তত তার কান্নার তীব্রতা বাড়তে থাকে এবং একসময় চিৎকারে পরিণত হয় সেটা। তো আম্মু একদিন যখন কান্নার আওয়াজ হচ্ছে তখন একাই রুম থেকে বেরিয়ে গিয়ে ওই দরজাটা, যে দরজাটা লক ছিল, যেখানে বললাম যে শিকল বাঁধা ছিল, সেখানে গিয়ে দেখেন কান্নাটা সেখান থেকে আসছে। আজ তা আম্মু আর ও সেখান থেকে আসছে এটা তো আম্মু বুঝতেই পারেন। তারপরেও দেখেন ওই রুমের ভিতরে কোনো লাইট লাগানো ছিল না, কিন্তু ওই রুমের ভিতর থেকে না কেমন একটা আলো আসছিল, লাল রঙের একটা আলো। এবং উনি দেখতে পেলেন নিচ দিয়ে, যেহেতু দরজার নিচ দিয়ে আলো বের হচ্ছে, উনি দেখতে পেলেন যে একটা ছায়া পড়ছে, ছায়াটা এদিক থেকে সেদিক সরে যাচ্ছে বারবার। মনে হলো যে কেউ বৃত্তাকার ভাবে রুমটার ভিতরে পায়চারি করছে এবং তার ছায়াটা ওই আলোর কারণে বাইরে দেখা যাচ্ছে এসে। তো আম্মু এটা প্রচন্ড ভয় পান। পরদিন সকালবেলা আম্মু চিন্তা করেন যে না, এই সমস্যা যেহেতু এত পরিমাণ বেড়ে গেছে তাই এটা মাকে জানানো উচিত। তো আম্মু সেদিন আমাদেরকে বলেন যে আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে আমি কাজ আছে, আমি ফিরে আসবো খুব দ্রুত, তোমরা বাসায় ভালো মতো থাকো। তো আম্মু চলে যান। আমরা তখনও জানি না যে আম্মু নানুর কাছে গিয়েছিলেন। তো নর্মালি নানুর কাছে গেলে আমি আগেই বলেছি আম্মু 2 থেকে 2.5 ঘন্টা পর ফিরে আসেন, কিন্তু সেদিন আম্মু সকাল দুপুর 12টার দিকে বের হয়ে যান, কিন্তু ফিরে আসেন রাত 11:30টার দিকে। প্রায় 12 ঘন্টা সময় লাগে। তো আম্মু যেদিন যখন ফিরে এলেন তখন দেখতে পেলাম যে উনি ঘরে ফিরে এসে কাপড় চোপড় চেঞ্জ না করে সেই অবস্থাতেই ব্যাগ থেকে একটা ছাইয়ের একটা কাগজ বের করলেন। সেই কাগজের ভিতরে ছাই কালারের কিছু ছিল, গুঁড়ো টাইপের কিছু ছিল। তো আম্মু সেই গুঁড়ো নিলেন, নিয়ে দরজার চারপাশে ছড়িয়ে দিলেন। এরপর তিনি একটা ছোট মাটির পাত্র বের করলেন, একদম ছোট, প্রদীপ জ্বালায় যে পাত্রগুলোর মধ্যে, সেগুলো নিলেন। নিয়ে সেখানে একটু ঘি দিলেন। ঘি দেওয়ার পর সেখানে ব্যাগ থেকে বের করে একটা সুতো রাখলেন, মোটা সুতো। সেখানে আগুন ধরিয়ে দেন। আগুন ধরিয়ে একটা কাগজ বের করেন, আবার পার্স থেকে বের করে সেই কাগজটা পুড়িয়ে ফেলেন। পুড়িয়ে ফেলার পর সেই ছাইটুকু আবার সেই তেলের মধ্যে, সেই ঘিয়ের মধ্যে দিয়ে দেন। দিয়ে সেই ঘিটা আবার দরজার সামনে ছড়িয়ে দেন। তো এই কাজ করার কিছুক্ষণ পর আমি যখন রুমের মধ্যে আসার পর আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু তুমি এটা কি করলা, তুমি কোথায় গেছিলা? তখন আম্মু বলে যে আমি তোমার নানুর কাছে গিয়েছিলাম, কোনো প্রশ্ন তোমরা করো না, যেটা করছি বুঝে শুনেই করছি, তোমরা আজকে রাতে বাইরে যেও না। তো রাতে খাওয়া দাওয়া করে তো বাইরে যেতেই হয়। তো খাওয়া দাওয়া করে যখন রুমের মধ্যে ফিরছি আমরা সবাই একসাথে, তখন দেখতে পেয়েছি 2টো বিড়াল। একটা ছিল ধূসর কালারের, আর একটা ছিল কিছুটা কালচে কালারের, বেশ কালোই ছিল ওটা। এই বিড়াল দুটি ছিল স্বাভাবিক বিড়ালের থেকে বেশ বড় সাইজের, এবং বিড়াল দুটি কাউকে দেখে ভয় পাচ্ছে না। আমরা যে 4টা মানুষ সেখান থেকে হেঁটে যাচ্ছি, মনে হয় যে ওদের কোনো প্রতিক্রিয়াই নেই। ওরা অপর দিক থেকে আমাদের দিকে এগিয়ে আসছে এবং এগিয়ে এসে হুট করে করলো কি, ওই রুমটার সামনে দাঁড়িয়ে পড়লো। আমাদেরকে দেখে ওই রুমের সামনে, ওই বন্ধ রুমটার সামনে দাঁড়িয়ে পড়লো। পরে হুট করে মনে হলো যে একটা বিড়াল ইশারা দিয়ে মাথাটা একটু নাড়িয়ে বোঝাতে ছিল যে আমরা যাতে ভেতরে চলে যাই। আমি জানি না আমি আসলে সঠিক দেখেছি কিনা, আমার কাছে যেটা মনে হলো সেটাই বললাম। তো আমরা রুমে চলে যাই। সেদিন রাতে মনে হয় যে আমাদের বাড়িতে ভূমিকম্প চলছে। খাট পালং সব কাঁপতে শুরু করে, একটু পর পর কেঁপে কেঁপে উঠছে। আর সারাটা রাত বিড়ালের
প্রচন্ড আওয়াজে মানে আমরা কেউই ঘুমাতে পারিনি। মনে হচ্ছে যে বিড়াল এমন ভাবে মারামারি করছে যেন হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গেছে, এত মারামারি করছে। মানে একটু পর পরে একে মারছে মনে হচ্ছে, আবার মনে হচ্ছে ও আবার ওকে মারছে। মানে ধস্তাধস্তির শব্দ আর হচ্ছে বিড়ালের কর্কশ আওয়াজ, এগুলোতে আমাদের মানে বাসার পরিবেশ একদম ভারী হয়ে যায়। আর একটু পর পরে বাসা কেঁপে কেঁপে ওঠা শুরু করে। মানে হচ্ছে কি বলবো, মানে ভূমিকম্পের মতো শুরু হয়। তো পরদিন সকালবেলা আমরা মানে আজান দেওয়ার পরে যখন শব্দ মানে কমে যায় তখন আমরা ঘুমাই, এবং ঘুম থেকে উঠে সকালবেলা হচ্ছে আমরা যখন রুম থেকে বের হই, বের হওয়ার পরে দেখি যে ওই রুমটার সামনে মানে রক্তের দাগে ভরা। রুমের দরজা রক্তে ভেজা, রুমের দেয়াল রক্তে ভেজা। রুমের দরজা খোলাই ছিল সেদিন। সকালবেলা আমরা উঠেই দেখি রুমের দরজা খোলা, তো ভিতরে গিয়ে দেখি সমানে রক্তের ছিটা, তারপরে হচ্ছে দরজার মধ্যে রক্তের ছিটা লেগেই আছে। তো আব্বু হচ্ছে বাইরে থেকে কয়েকজন লোক নিয়ে আসেন সেগুলো পরিষ্কার করার জন্য। তো সেগুলো পরিষ্কার করে যখন লোকগুলো চলে যাচ্ছিল তখন হচ্ছে আব্বু তাদেরকে মানে বাইরে এগিয়ে দিতে গেলেন। এগিয়ে দিয়ে যাওয়ার সময় এক লোক আব্বুকে বলেন যে আচ্ছা আপনারা এই বাসাটার খোঁজ থেকে পেলেন? তখন আব্বু বলে যে এটা হচ্ছে মানে আমরা বাসা চেঞ্জ করতে হয়, তো অনেক খোঁজাখুঁজির কারণে ব্রোকারের মাধ্যমে বাসাটা আমরা পাই। তো তখন ওই লোকটা বলে আচ্ছা ব্রোকার কি আপনাদেরকে কিছু বলেন নাই? তখন আব্বু বলল যে কেন, ব্রোকার কি বলবে? তখন বলছে এই বাসায় তো একটু সমস্যা আছে। তখন আব্বু জিজ্ঞেস করেন যে কিসের সমস্যা? তখন বলে যে আমি হচ্ছে এই এলাকাতে এরকম ধোয়া মোছার কাজ, তারপর হচ্ছে রং করার কাজ, এগুলো সবসময় করে থাকি। তো এই বাসায় আমাকে বুধবার ডাকা হয়েছে, কিন্তু আমি এর আগে কখনো আসি নাই। যেহেতু আপনারা, কারণ বাসা এর আগে খালি ছিল, আর যেহেতু এখন আপনারা থাকেন তাই হচ্ছে আমি আসার সাহস করছি, না হলে হয়তো আমি আসতাম না। তখন আব্বু জিজ্ঞেস করেন যে আপনি একটু ভেঙে বলেন তো ব্যাপারটা। তখন ওই লোকটা বলে যে এই বাড়িতে একটা মহিলা থাকতেন একাই। ওই মহিলা সবাই মানে লোকমুখে শোনা যায় যে ওই মহিলা নাকি কালো জাদু করতেন। আর হচ্ছে যে রুমটা আজকে খুব পরিষ্কার করে দিলাম সেই রুমে উনি হচ্ছে মানুষদেরকে ধরে বেঁধে রাখতেন এবং তাদের উপর কালো জাদু করতেন। সারা রাত সেই বাসা থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ শোনা যেত। তো ভয়ে কেউ হচ্ছে তার বাসায় যেত না বা তার ব্যাপারে কেউ কমপ্লেন করতো না, কারণ হচ্ছে মানুষ যখন চিন্তা করতো এই মহিলা তো কালো জাদু করে, যদি হচ্ছে মানে আমরা তার ব্যাপারে নালিশ করি বা তাকে আটকাতে যাই তাহলে যদি আবার আমাদের উপর জাদু করে দেয় তাহলে তো সমস্যা। তাই ভয়ে কেউ যেত না। কিন্তু এক এলাকাবাসী একবার করছিলেন কি, এরকম সমস্যা দেখে উনি আর থাকতে না পেরে, মানে ওই বাসারই প্রতিবেশী ছিলেন তিনি, উনি থাকতে না পেরে উনি মানে পুলিশে কমপ্লেন করেন। তো পুলিশ এসে সেই মহিলাকে ধরে নিয়ে যায় এবং সেখান থেকে মানুষের কঙ্কাল হাড্ডি মানে মৃতদেহের ধ্বংসাবশেষ সেগুলো উদ্ধার করা হয়। পরবর্তীতে সেই মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও সেই মহিলা হচ্ছে জেলখানার ভেতরেই মানে হচ্ছে কোনোভাবে আত্মহত্যা করে। এরপর থেকে এই বাসা খালি ছিল, প্রায় 10-15 বছর খালি ছিল। আপনারা এই প্রথম হচ্ছে 10-15 বছর পরে থাকতে এলেন। তখন হচ্ছে আব্বু বেশ ভয় পান এগুলো শুনে ভয় পাওয়ার পর আব্বু হচ্ছে আম্মুর কাছে এসে সবকিছু বলেন। তখন আম্মু বলেন যে তুমি যে আমাকে এগুলো বললা এগুলো আমি আগে থেকেই জানি। তখন আব্বু বললেন যে তুমি জানো তাহলে তুমি আমাকে বললো না কেন? তখন আম্মু বলেন যে আমার মায়ের কাছে ওই দিন গিয়েছিলাম না, আমার মাই আমাকে সবকিছু জানিয়েছেন। তো এই সমস্যাগুলো এখন আর নেই, এটা আর কোনো প্রবলেম হবে না। সমস্যা তো ছিল না, কিন্তু হচ্ছে আমাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে। এমন হচ্ছিল যে ওই বাসায় থাকার পর থেকে আমাদের আর্থিক অবস্থা মানে ক্রমাগত খারাপ হয়েই চলেছে, ভালো হওয়ার কোনো নাম নেই। পরবর্তীতে এমন অবস্থা হয় যে আমরা বাসা ভাড়ার এফোর্ড করার যোগ্যতা আমাদের থাকে না। তো আমার নানুর সাথে আম্মু কথা বলেন এবং নানু তখন বলেন যে ঠিক আছে, আমি যেহেতু আমার বাসায় একাই থাকি তাই তোমরা হচ্ছে মানে আমার বাসায় চলে আসো। তো নানু হচ্ছে মানে একাই থাকতেন একটা বাসার মধ্যে, বেশ বড় সড়ো বাসা। আমার নানা বাসাটা করে দিয়ে গিয়েছিলেন মারা যাওয়ার আগে। তো ওই বাসায় নানু একাই থাকতেন, আর নানুর এই ধরনের জিন পালার সমস্যার কারণে হচ্ছে আম্মু তার সাথে থাকতেন এবং নানুর সাথে কেউই থাকতেন না।
নানু শুধুমাত্র একজন কাজের লোক ছিল, যে হচ্ছে মানে এসে নানুর কাজ টাজ করে দিয়ে সন্ধ্যার মধ্যে চলে যেত। আবার কিন্তু পুরা বাসায় আমার নানু একাই থাকতেন। তো প্রথমবারের মতো তখন আমি নানুর সাথে দেখা হয়। আমি যখন যাই উনি হচ্ছে খুব মানে আন্তরিকতার সাথে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করেন, আমাকে এসে জড়িয়ে ধরেন, আমাকে মানে বলতে থাকেন যে নানু ভাই তুমি কেমন আছো, তোমাকে তো আমি এর আগে দেখছি, ছোট অবস্থায় দেখছি, কিন্তু তুমি তো আমাকে এর আগে দেখো নাই। তো আমি নানুকে দেখে হচ্ছে খুব আবেগাপ্লুত হয়ে পড়ি এবং মানে একরকমের চোখে পানি চলে আসে, আর আমিও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখি কিছুক্ষণ। তো নানুর বাসায় গিয়ে যখন হচ্ছে ভেতরে যাই তখন দেখি যে মানে কম করে হলো 30 থেকে 40টা বিড়াল, এবং ওই 30 থেকে 40টা বিড়ালের মধ্যে হচ্ছে আমি ওই ধূসর একটা বিড়াল আর কালো বিড়ালটাকে দেখতে পাই। আমি তখন নানুকে জিজ্ঞেস করি, নানু এই বিড়াল দুটো আমি ওর বাসায় দেখলাম, এরা আবার এখানে কিভাবে এলো? তখন নানু বললেন যে এরা তোমার এবং আমাদের বন্ধু, এরা আমাদের উপকার করবে। তা আমি তখন নানুর কথা কিছু বুঝি না যে বিড়াল আবার বন্ধু কিভাবে হয়, কারণ আমি তো তখন ছোট ছিলাম, আমার বয়স 9 কি 10 বছর হবে। তো আমি এত কিছু তো জানতাম না, বুঝতামও না। কিন্তু বিড়ালগুলো ছিল অনেক বড়, কারণ স্বাভাবিক বিড়াল তো আমি দেখছি, কিন্তু এই বিড়ালগুলো ছিল অনেক বড়। তো এদেরকে দেখে আমার মনের মধ্যে কিছুটা ভয়ের কাজ করতো। তো দুপুরবেলা যখন নানুর ওইখানে বাসায় খেতে বসি, তখন আমাদের পেছন পেছন বিড়ালগুলো চলে আসে, মানে সবগুলো বিড়ালই রুমের মধ্যে চলে আসে এবং রুমের এক কোনায় গিয়ে সবগুলো একসাথে গিয়ে বসে, এমন ভাবে বসে মানে খুব সুশৃঙ্খল ভাবে বসে, চুপচাপ বসে থাকে, মানে খাবারের উপরে হামলা করছে না, কিচ্ছু করছে না, জাস্ট চুপচাপ সুশৃঙ্খল ভাবে বসে আছে। তো কিছুক্ষণ পর আমি খেয়াল করে দেখি যে তারা আমার দিকে তাকায় আছে এবং আমার খুব ভয় লাগতে শুরু করে। তখন নানু জানি না কাকে উদ্দেশ্য করে বললেন যে আপনারা একটু বাইরে যান, বাচ্চাটা ভয় পাচ্ছে, আপনারা এখন এখানে থাকিয়েন না। আর বিড়ালগুলো একদম বাধ্যের মতো সুন্দর মতো লাইন ধরে রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি তখন বেশ অবাক হলাম, অবাক হয়ে নানুকে জিজ্ঞাসা করলাম যে নানু এটা কি হলো? তখন নানু বললেন যে তুমি মানে এখন তোমাকে কিছু বলবো না, তুমি পরবর্তীতে বুঝতে পারবা, একটু বড় হলে তুমি বুঝতে পারবা। তো কিছুদিন পর একদিন সকালবেলা আমি হচ্ছে হাঁটছিলাম, নানুর বাসায় অনেক বড় একটা করিডোর ছিল, তো করিডোর ধরে হাঁটছিলাম, তখন নানু আমাকে বললো যে খাবার হতে আর 30-35 ফিট সময় লাগবে, তুমি একটু ঘরটা ঘুরে মানে বাসাটা ঘুরে দেখো। তো আমি করিডোর দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একবার হচ্ছে আমি একটা বিশাল বড় গাছের সামনে এসে পৌঁছাই, মানে করিডোরটার বাইরে একটা বিশাল বড় গাছ, এবং খুব অবাক করার ব্যাপার হচ্ছে ওই গাছটার গায়ে সমানে তাবিজ বাঁধা, এক একটা এক এক কালারের, কোনোটা কালো, কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা সবুজ, কোনোটা হলুদ, এরকম কালারের এক একটা তাবিজ বাঁধা, মানে অসংখ্য তাবিজ বাঁধা। আমি ফিরে এসে নানুকে জিজ্ঞেস করি, নানু ওই গাছটা এরকম কেন? তখন নানু বললেন যে দুনিয়াতে তো ভালো খারাপ সবই আছে না, তা আমরা হচ্ছে ওই গাছটা হচ্ছে ভালো গাছ, ওই গাছের মধ্যে আমরা খারাপ গুলোকে বেঁধে রেখে দিছি যাতে করে ওরা বের হতে না পারে। তো আমি তখনও নানুর কথা কিছু বুঝি নাই। তো একদিন রাতের বেলা হচ্ছে আমি মানে ছাগল ডাকার শব্দ পাই, তখন আমি রুম থেকে বের হয়ে দেখি যে নানু মানে বাসার দরজার সামনে বসেছে এবং নানুর সামনে বিশাল বড় লাইন বলতে মানুষজন এসেছে নানুর কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য। আমি তখন আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু নানু কি ডাক্তার? তখন আম্মু আমাকে বলে, না তো, তোমার নানু তো ডাক্তার না। তখন আমি আম্মুকে জিজ্ঞেস করি, তাহলে এত মানুষ নানুর কাছ থেকে কিসের চিকিৎসা নিতে আসছে? তখন আম্মু বলেন যে এটা ওই চিকিৎসা না, এটা আলাদা চিকিৎসা, এটা তুমি বুঝবে না। তো সেদিন হচ্ছে আমি খেয়াল করলাম যে যারাই চিকিৎসা নিতে আসছে প্রত্যেকের কাছে একটা করে ছাগল রাখা। তো ছাগলগুলো হচ্ছে চিকিৎসা নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে ছাগলগুলো হচ্ছে নানুর যে কাজের লোকটা ছিল তার কাছে দিয়ে যাচ্ছে, এবং সে হচ্ছে বাড়ির পেছনে একটা জায়গায় ছাগলগুলোকে বেঁধে আসছে, এবং সেই ছাগলগুলো ডাকাডাকি শব্দে আমি পাচ্ছিলাম। তো নানুকে আমি সব শেষ হয়ে গেলে, নানুর কাজ শেষ হয়ে গেলে আমি নানুকে জিজ্ঞাসা করি যে নানু এই ছাগলগুলা মানে তুমি কি আমাদেরকে খাওয়ানোর জন্য আনছো, রান্না করে খাওয়াবে? তখন নানু বললেন যে না,
এগুলো আমাদের খাবার না, এগুলো হচ্ছে আমাদের বন্ধুদের খাবার। ওই যে তুমি আমার বন্ধুদেরকে দেখছো না, বিড়ালগুলোকে, ওটা ওদের খাবার, এটা ওরা খাবে। ওরা তো আমাদের উপকার করে, ওদেরও তো খাওয়ার দরকার পড়ে, তাই হচ্ছে এটা ওদের জন্য, এটা আমাদের জন্য না। ওরা যদি খুশি হয়ে আমাদেরকে দেয় তাহলে হচ্ছে আমরা খেতে পারি, কিন্তু ওদের কাছ থেকে আমরা চাইয়ে নিতে পারবো না। তো সেদিন রাতে হচ্ছে আমি রাত প্রায় 3টা 3:30টার দিকে হুট করে আমার ঘুম ভাঙে। আমি শুনি যে ছাগলের মানে চিৎকার চেঁচামেচির শব্দ। পরে হচ্ছে আমি দৌড়ে গিয়ে নানুকে জড়িয়ে ধরে বলি যে নানু এরকম সাউন্ড হচ্ছে কেন? তখন নানু বলেন যে ভয় পেও না, এটা হচ্ছে তোমার ওই যে বন্ধুদের কথা বলছিলাম না, ওরা ওদের খাবার খাচ্ছে, তোমরা ভয় পেও না। তো ভয় না আমরা, যদিও নানু মানে আমাদেরকে বুঝিয়েছে, কিন্তু আমরা ছোট ছিলাম, তাও তো ভয় পাচ্ছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে একটা ছাগল চামড়া ছাড়ানো, মানে গায়ে কোনো চামড়া নেই, মনে হচ্ছে যে খুব সুন্দর করে চামড়া ছাড়িয়ে, মানে পুরো ছাগলটা থেকে চামড়াটা ছাড়িয়ে ছাগলটা মানে ধুয়ে মুছে রেখে গেছে কেউ। তখন নানু বললেন যে তুমি যে খাইতে চাইছিলে না ছাগল, এই জন্য হচ্ছে তোমার বন্ধুরা এই ছাগলটা তোমাদের খাওয়ার জন্য রেখে গেছে। তো সেদিন রান্না করে আমরা সবাই সেই ছাগলটা খাই। এভাবে হচ্ছে নানুর বাসায় থাকতে শুরু করি। তো এক সময় আমার নানুর তো বয়স ছিল তখন অনেকই, মনে হয় 60-65 বছর হবে। উনি বেশ দুর্বল টাইপেরও ছিলেন, মানে খুব একটা চলাফেরা করতে পারতেন না। তো একটা সময় হয় যখন হচ্ছে তিনি ইন্তেকাল করেন। তো নানুর ইন্তেকাল করার পর হচ্ছে আগে দিয়ে নানু আমার আম্মুকে বলে যান যে মা, এই যে আমার এই বন্ধুগুলো আছে, তোমাদের বন্ধুগুলো আছে, আমি যাওয়ার পরে এরাও চলে যাবে। তোমরা শুধু একটা কাজ করবা, ওই যে গাছটা দেখছো না, ওই গাছে মোটামুটি 35টার মতো কালো তাবিজ আছে। সেই তাবিজ গুলো খুলে একটা পানিতে একটা তোমাদেরকে দোয়া দিয়ে যাচ্ছি, এই দোয়াটা পরে ওই পানিতে ডুবিয়ে রাখবে। ওই পানিটা একদিন মানে ওই তাবিজ গুলো একদিন ডুবিয়ে রাখবে, এবং ওই পানিটা পরের দিন সকালবেলা ওই গাছের গুঁড়ায় ঢেলে দিবে, আর কিচ্ছু করার দরকার নেই। তো নানু মারা যাওয়ার পরে আম্মু হচ্ছে সেই অনুযায়ী কাজ করেন। নানুর জানাজা যখন হয়, মানে আমি আব্বুর কাছে যতটুকু শুনেছি যে এত বেশি মানুষ হয়েছিল যেটা সম্ভবই না, মানে কোনোভাবেই সম্ভব না। অনেক মানুষ ছিল সেখানে, এবং প্রত্যেকটা মানুষের চেহারা না দেখতে খুব কাছাকাছি, এবং মানুষগুলোর চেহারা বেশ ঢাকা, শুধু চোখগুলো দেখা যাচ্ছে এরকম টাইপের। কিন্তু চোখগুলো সবার কেমন জানি একই রকম মনে হচ্ছিল দেখে, যে আরে এর চোখ দেখলে এরকম, আরেকজনের চোখে একই রকম, এরকম মনে হচ্ছিল। তো নানু মারা যাওয়ার পর হচ্ছে আম্মু নানুর কথা মতো কাজগুলো করেন। নানু যতদিন পর্যন্ত আম্মু সেই কাজগুলো না করেন, ততদিন পর্যন্ত সেই বিড়ালগুলো আমাদের বাসায় ছিল, আশেপাশে ঘুরঘুর করতো, কিন্তু খুব কান্নাকাটি করতো। মানে দেখা যেত যে কোথাও বসে খুব চিৎকার করছে, দেখে মনে হচ্ছে যে খুব কান্নাকাটি করছে, এরকম করতো। তো আম্মু যখন নানুর বলা কাজগুলো করেন, তারপর দিন থেকে একটা 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 করে বিড়াল মানে গায়েব হতে শুরু করে। পরবর্তীতে একটাই বিড়াল থাকে, সেই বিড়ালটা আম্মুর সাথেই ছিল। আমি একটু এরপর যখন ওই বিড়ালটাকে, মানে আমার খুব পছন্দ ছিল, ওটা ছিল একটা মানে ক্যালিকো কালারের বিড়াল, মানে গায়ের মধ্যে কালো, সাদা, ধূসর, তারপর হচ্ছে কমলা, হলুদ, এই টাইপের কালার ছিল তার গায়ের মধ্যে। ওটা আমাদের সাথেই থাকতো। তো ওটাকে আমি আবার খুব পছন্দ করতাম, খুব আদর করতাম। ও সবসময় আমাদের সাথেই থাকতো, মানে আমার সাথে খুব বেশি লেগে থাকতো। তো ওই বিড়ালটা একদিন হচ্ছে মানে হুট করে হারিয়ে যায়। আমি তখন আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু বিড়ালটাকে খুঁজে তো পাইতেছি না। তখন আম্মু বলে যে, আমি তখন একটু বড় হই, আমার বয়স মনে হয় তখন 15-16 বছর হবে। তখন তো আমার জিন নিয়ে মোটামুটি আইডিয়া হয়, কারণ তখন থেকে আমি হচ্ছে কোরআন মাজিদ পড়া শুরু করি, সেখানে তো সূরা জিন ছিল। আমি আম্মুর কাছে জানতে চাইলে আম্মু আমাকে সবকিছু বুঝিয়ে বলেন। তখন আম্মু আমাকে যখন জিজ্ঞেস করলাম যে বিড়ালটা খুঁজে পাচ্ছি না, তখন আম্মু আমাকে বলে যে ও ছিল আমাদের বন্ধু, ও বিড়াল ছিল না, আসলে ও ছিল জিন। ও বিড়ালের রূপে আমাদেরকে রক্ষা করত, একটাই ছিল, বাকিগুলো সব আগে চলে গিয়েছিল। তোমার নানু ওর কাছে অনুরোধ করে গিয়েছিল যে ও যাতে ওর শেষ বয়স পর্যন্ত থাকে, এবং ও অনেক বয়স্ক ছিল। আসলে সত্যি কথা কি, ও মারা গেছে।
ও বুঝতে পারছিল যে ও মারা যাবে, তাই হচ্ছে ও চলে গেছে। ও তোমার নানুকে বলে গিয়েছিল যে যখন ওর মনে হবে যে ওর শেষ সময় ঘনিয়ে আসছে ও চলে যাবে, আর যদি ও মারা যায় তাহলে ও একটা সাইন দিয়ে যাওয়ার কথা বলছিল যে ওই বট গাছের মধ্যে আরেকটা কালো তাবিজ পাওয়া যাবে বাঁধা অবস্থায়। তো আমি গত 2 দিন আগে সেই বট গাছে এই একটা কালো তাবিজ বাঁধা অবস্থায় দেখছি, তার মানে ওই জিনটা মারা গেছে। তো এটা শুনে আমার খুব কষ্ট হয় যে ওকে তো আমি জিন হিসেবে দেখিনি, ওকে তো আমি বিড়াল হিসেবে দেখছি, আমার পালিত বিড়াল হিসেবে দেখছি, তাই আমার ওর জন্য খুব মন খারাপ হচ্ছিল। তো এরপর আস্তে আস্তে হচ্ছে বড় হলাম, বড় হয়ে বিয়ে শাদী হলো, হাজবেন্ডের সাথে ইউএস চলে এলাম। এই ছিল মেইনলি আমার ঘটনা। আমি জানি না ঘটনাটা ভয়ের কিনা, কিন্তু আমার কাছে হচ্ছে ওই যে বাসায় আমরা ছিলাম, যে বাসায় ওই কালো জাদুকরী মহিলা ছিল, সেই ঘটনাটা প্রচন্ড ভয়ের ছিল। আর নানুর কাছে যখন আসলাম তখন যে আমি মানে জিনকে দেখলাম, আমি তো সেটা তখন জানতাম না, কিন্তু আমি বয়স যখন আমার 15-16 বছর হলো তখন আমি জানতে পারলাম যে না, আসলে নানুর সাথে যেগুলো ছিল ওগুলো জিন ছিল। তো এই ছিল আমার ঘটনা। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় লিসেনার্স, এই কথা বলে হচ্ছে ফাতিমা তার ঘটনা শেষ করেন। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটিও আমি অনেক আগে ভূতে ভেবে শেয়ার করেছিলাম। এই ঘটনাটি আমাদের রাজবাড়ী জেলার একটি ঘটনা। একজন কসাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল, যার নাম হচ্ছে জলিল কসাই। এটা অনেক আগের ঘটনা। এটা আসলে নির্দিষ্ট করে সাল বলাটা মুশকিল। অনেক আগের হতে পারে, মুক্তিযুদ্ধেরও আগে বা ইমিডিয়েট মুক্তিযুদ্ধের পরে আর কি, এরকম হতে পারে। সালটা আসলে শনাক্ত করতে আমি ওইভাবে পারিনি যখন আমি বলেছিলাম। আর এখনো ওই ঘটনাটি পরবর্তীতে যখন আবার আমি সংগ্রহ করার চেষ্টা করেছি, তো দেখা গেল যে ওই জলিল কসাই অনেক আগেই মারা গিয়েছেন। তার ছেলে পেলেরা এখন ওইভাবে কেউ নাই, বংশধরেরা কেউ কেউ আছেন, কিন্তু তারা এই ঘটনার সত্যতা সম্পর্কে কিছু বলতে পারেন না। কিন্তু ওই সময় এই ঘটনাটি অনেকের মুখে মুখে ছিল, জানতো যে এই ধরনের ঘটনা তার সাথে ঘটেছে। আর পরিবারের সদস্যরা দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো নাও জানতে পারেন, এমনও হতে পারে, তাই না? আর অনেক ব্যাপার হচ্ছে যে অনেকে বলেও না কিছু বিষয়ে, মানে কেউ না বলে, আবার আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানুষের মস্তিষ্ক থেকে সেটা বিস্মৃত হয়ে যায়, হারিয়ে যায়। যাই হোক, প্রিয় লিসেনার্স, এই জলিল কসাই, ওনার বাড়ি ছিল রাজবাড়ী জেলার উড়াকান্দা নামক একটি জায়গায়। এই উড়াকান্দাতে ওনার বাড়ি ছিল। আর উনি যেহেতু কসাই ছিলেন, গ্রাম থেকে উনি ছাগল, গরু এই জিনিসগুলো সংগ্রহ করতেন এবং ওগুলো হাঁটিয়ে নিয়ে যেতেন রাজবাড়ির ওই মাংস বাজারে। সেখানে জবাই টবাই করে বিক্রি করতেন। এটা নিত্যদিনের কাজ ছিল আর কি। আর ওনাদের কসাইদের যেটা হয় আর কি, দেখা যাচ্ছে বিকালের আগেই ওনাদের সবকিছু ক্লোজ হয়ে যায়, বেচা কেনা সব শেষ। সকালেই তো ভোরের দিকে জবাই করে, আর বিকালে বা দুপুরের মধ্যে বেচা কেনা শেষ হয়ে যায়। কোনো কারণে শীতকালে উনি একটি গরু জবাই করেছিলেন, কিন্তু গরুর মাংস আসলে তখনও শেষ হয়নি। ওই দিন সন্ধ্যা পর্যন্ত প্রায় বেচা কেনা চলেছে, মানে অনেকক্ষণ বসেছিলেন আর কি, সবকিছু শেষ টেস্ট করতে সময় লাগে। কারণ আজকের মতো তো ওরকম ফ্রিজিং ব্যবস্থা তখন ছিল না। তখন কিন্তু সবকিছু বিক্রি করে আসতে হবে, নাহলে কিন্তু পচে নষ্ট হয়ে যাবে। আর যেহেতু শীতকাল ছিল, একটু দীর্ঘ সময় ধরে বিক্রির সুযোগও ছিল, ঠান্ডা আবহাওয়ার কারণে মাংসে সমস্যাও হতো না আর কি ওই সময়। যাই হোক, উনি সব বিক্রি শেষ করে দিয়ে ওনার যে বাইসাইকেল ছিল সেটি নিয়ে উনি আসতে থাকেন। উনি যখন আসলেন তখন রাত যে খুব বেশি গভীর হয়েছে তা না, কিন্তু আগেকার দিনে তো রাত একটু বেশি হলে, বিশেষ করে সন্ধ্যার পরে চারদিকে শুনশান নীরবতা নেমে আসতো। আর ওই সময় ওই যে উড়াকান্দার যে রাস্তাটা, ওই রাস্তাটা কিন্তু এমন ছিল না। কারণ রাজবাড়ির বাজার থেকে বের হয়ে কয়েকটি এরিয়া পার হয়ে ওইদিকে যেতে হয়। যেমন নূরপুর এরিয়া আছে, তা নূরপুর পার হয়ে আরো বেশ কিছু গ্রাম পার হয়ে
মানে দাঁতশি নামক একটা জায়গা রয়েছে, দাঁতশি থেকে উড়াকান্দার সোজা রাস্তা রয়েছে। তো এখন অবশ্য বাঁধ হয়ে, এখন বাঁধ না, এটা এরশাদ সরকারের সময় পদ্মা নদীতে বাঁধ দেয়া হয়, তখন ওই বাঁধ ছিল না, তো অনেক আগের ঘটনা। তো যাই হোক, উনি যাচ্ছেন ওই দাঁতশি পার হয়ে উড়াকান্দার যে রাস্তাটা, ওটা কিন্তু দিনের বেলাতেও এখন অবশ্য গাড়ি কম বেশি চলাফেরা করে, ভালোই চলাফেরা করে, কিন্তু একটা সময় কিন্তু এই রাস্তায় গাড়িগুলো খুবই চলাফেরা কম করতো, রাস্তাও ভালো ছিল না, আর সন্ধ্যার পরে তো মানুষজনকে খুঁজেই পাওয়া যেত না, জনবসতি অনেক কম ছিল সেখানে। তো উনি যাচ্ছেন, তো চাঁদের আলোতে উনি দেখতে পাচ্ছেন যে রাস্তার একটা পাশে, একদম মিডিলেও না, রাস্তার একটা পাশে একটা বিড়াল, সেই বিড়ালের সাথে 5-6টা বাচ্চা বিড়াল রয়েছে, মানে একটা মা বিড়াল তার সাথে বাচ্চা কিছু বিড়াল রাস্তার একটা পাশে খেলাধুলা করছে। ওই মা বিড়াল তার বাচ্চাদের সাথে খেলছে, বাচ্চারা মার সাথে খেলছে। এখন সমস্যা হলো, এই জলিল সাহেব উনি যেহেতু মানে তার প্রফেশনটা ছিল কসাই, স্বাভাবিকভাবেই জীবজন্তুর প্রতি তার দয়া মায়া একটু কমই কাজ করত। আর আমাদের নিজেদের মধ্যেই কিন্তু একটা সমস্যা রয়েছে, কোনো কারণে কুকুর, বিড়াল বা অন্য কোনো প্রাণী দেখলেই একটা ঢিল নিয়ে, একটা লাঠি নিয়ে অকারণে তাদেরকে আঘাত করি। মানে এই কাজগুলো করে না আমরা আমাদের নিজেদের মধ্যে কি যে একটা পৈশাচিক আনন্দ পাই, এটা আমরা হয়তো বা নিজেরাও মানে বুঝি না, যে আমাদের এই পৈশাচিক আনন্দটা অন্য একটা প্রাণীর জন্য কষ্ট হচ্ছে। আর ওই বোবা প্রাণীগুলো আল্লাহ তাআলার দরবারে কিন্তু নালিশ করে, তাদের নালিশ আমরা শুনতে না পেলেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ঠিকই শুনতে পান। তো উনি কিন্তু চাইলে ওনার সাইকেলটা রাস্তার মিডিল দিয়ে নিয়ে যেতে পারতেন, উনি সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ওই বিড়ালের গায়ের উপর দিয়ে সাইকেলটা নিয়ে চলে যান। বাচ্চা বিড়ালগুলো সরে গিয়েছিল, কিন্তু বড় বিড়ালটি হঠাৎ করে আচমকা মানে সে সরতে পারেনি, তার গায়ের উপর দিয়ে চালিয়ে নিয়ে যান। অবশ্য চালিয়ে নিয়ে যাওয়ার পরে উনি মুস্কি মুস্কি হাসতে হাসতে পেছন দিকে তাকান যে কি হলো বিড়ালটা। উনি দেখেন যে ওই বিড়ালটি ছটফট করছে। উনি ওনার মতো সাইকেল চালিয়ে বাড়িতে চলে যান, সবকিছু স্বাভাবিক। তো এরপরে কি হয়, উনি পরের দিন যখন সকালবেলা ভোরবেলাতে আসতে হয়, তো তাকে ফজরের নামাজের পরে ওই রাস্তাতে বেশ কিছু লোকজন গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। কি হয়েছে, তখন দেখে যে একটা বিড়াল মরে আছে, ওই যে রাতের বেলা যে বিড়ালটার উপর দিয়ে তিনি চালিয়ে নিয়ে গিয়েছিলেন, এবং ওই বিড়ালের চারদিকে ওই 5-6টি বাচ্চা বসে আছে। কেউ ওই বিড়ালটার গায়ে হাত দিতে দিচ্ছে না, মানে কেউ ওটা যে হাত দিবে ওই বাচ্চাগুলো দিতে দিচ্ছে না, বাচ্চাগুলো আক্রমণ করার চেষ্টা করছে। তো সে কি করে, এক নজর দেখে ওদিকে চলে গিয়েছে, কারণ হলো এই বিড়ালটার গায়ের উপর যেহেতু উনি সাইকেল নিয়ে গিয়েছেন। এখন যদি দাঁড়ান বলে যে আমি তো এই বিড়ালটাকে মারছি, তো লোকজন তো গালিগালাজ করবে, সে ওই এক নজর দেখে চলে যায়, আর কোনো কথা বলে না। ওদিকে যেটা হয় সেটা হলো, ওই লোকজন বিড়ালটাকে তো সরাতে পারছে না ওখান থেকে। তো একজন নামাজি, খুব ভালো একজন মানে মানুষ আর কি, তো তিনি আসেন, উনি বিষয়টা দেখে বলেন যে এই বিড়ালটাকে তো এইভাবে আসলে সরানো যাবে না, কারণ তোমরা তো বিড়ালটা নিয়ে ছুঁড়ে ফেলে দিবা জঙ্গলের মধ্যে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এরা মনে হয় বুঝতে পারছে, মানে বাচ্চাগুলো মনে হয় বুঝতে পারছে। তখন উনি ওই বাচ্চাদেরকে বলেন যে তোমাদের মাকে আমি নিয়ে যাচ্ছি, তোমরা আমার সাথে আসো, সুন্দরভাবে একে কবর দিব। যখন এই কথাগুলো বলে, মনে হলো ওই বাচ্চাগুলো তার কথা বুঝতে পারলো, তখন বাচ্চাগুলো সরে গেল। ওই লোকটি নিজে বিড়ালকে হাতে নিলেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, বিড়ালগুলোর সাথে সাথে যাচ্ছে, এবং ওই 5-6 জন লোকও সাথে সাথে যাচ্ছে। পরে একটি কোদাল এনে একটা জায়গায় সুন্দর করে ওই বিড়ালটাকে কবর দিয়ে দেয়া হয়। সকলের সামনে ওই বাচ্চাগুলো তাদের মায়ের কবরের উপরে খুব কান্নাকাটি করছিল, যে দৃশ্য দেখে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষেরও মন গলে যাবে। যাই হোক, স্থানীয় কেউ কেউ বলেছিল পরবর্তীতে নাকি ওই বিড়ালের
কবরের কাছে ওই বাচ্চাগুলোকে কয়েকদিন দেখা গিয়েছিল, কান্নাকাটি করতো, আসতো, মিউ মিউ করতো, কিন্তু তারপরে আর দেখা যায়নি। ঘটনাটা শুরু মূলত এখান থেকেই। ওই যে জলিল কসাই, তার স্ত্রী কিন্তু 8 মাসের সন্তান সম্ভবা ছিলেন। তো উনি ফিল করছিলেন যে ওনার সন্তান কিন্তু পেটে আছে এবং জীবিত আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন মাসখানেক পরে ওনার স্বাভাবিকভাবে ডেলিভারির সময় আসলো, তখন তো এভাবে ডাক্তারের কাছে নিয়ে আসা হতো না। স্থানীয় ধাত্রী বা দায়ী যারা ছিল তারাই এই প্রসব সংক্রান্ত কাজগুলো করতেন। তো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেল যে ওই বাচ্চা মৃত। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার আগেও কিন্তু পেটের মধ্যে বাচ্চার নড়াচড়া ওনারা বুঝতে পেরেছিলেন, মাও টের পেয়েছিলেন। এবং ভূমিষ্ঠ হওয়ার পর মনে হলো এই বাচ্চার কোমর বা মেরুদণ্ড কেউ মুচড়ে ভেঙে দিয়েছে এবং এই কারণেই হয়তো বা মারা গিয়েছে। তারা খুবই অবাক হন যে একটু আগেই স্বাভাবিক ছিল, এখন মারা গেছে। এখন হতে পারে, এটা যে কোনো কারণে হতেই পারে। এরপরে প্রিয় লিসেনার্স, ওনার কিন্তু একটার পর একটা ওনার স্ত্রী গর্ভবতী হন এবং একই রকম ভাবে তিনি মৃত সন্তান প্রসব করেন। ডেলিভারির আগ মুহূর্ত পর্যন্ত টের পাওয়া যায় বাচ্চা জীবিত ছিল, কিন্তু তার পরবর্তীতে মৃত অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। তো এই সমস্যার সমাধান, যেটা সমস্যার সমাধান কি, কেন এটা হচ্ছে, এটা কিন্তু বুঝতে পারছে না। ওই যে জলিল সাহেব, সে কিন্তু স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করছেন, তার সাথে কোনো সমস্যা নাই, সে কোনো ভয়ের কিছু দেখেও না। হ্যাঁ, এইভাবে চলছে আর কি। এরপরে স্থানীয় কিছু মানুষদের পরামর্শে ভালো একজন হুজুরের কাছে তিনি যান। যাওয়ার পরে তিনি এই সমস্যার সমাধান করতে পারেন না। এই এতগুলো দিন যখন পার হয়ে যায়, কিছু বুঝতে পারছিলেন না। এরপরে জলিল সাহেবের সাথে কিছু সমস্যা শুরু হয়। উনি এক রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। আর গ্রামের ওয়াশরুম গুলো ঘরের বাইরে থাকে, এটা আমরা সবাই জানি। তখন তো থাকতো, এখনো থাকে। তো উনি হাতে একটি হারিকেন নিয়ে বাইরে বের হয়েছেন। তো বের হওয়ার পর উনি ওয়াশরুমে যখন কাছাকাছি এসেছেন, তখন ওই হারিকেনের আলোতে দেখতে পাচ্ছেন ওনার চতুর্দিকে জোড়া চোখ, অনেকগুলো জোড়া চোখ জ্বলছে। উনি ভালো করে খেয়াল করেন, অনেকগুলো বিড়াল ওনার চতুর্দিকে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত বিড়াল এখানে কিভাবে আসলো। সরি। তো উনি চিন্তা করেন যে এই বিড়ালগুলোকে কি করা যায়। এখন তাড়ানো তো যায়, মানে এতগুলো কিভাবে তাড়াবে। তারপর উনি তাড়ান, কিন্তু দেখা গেল যে একটু আগে যে পরিমাণ বিড়াল ছিল তার থেকে মনে হচ্ছে আরো দ্বিগুণ সংখ্যক বিড়াল চলে আসছে, এসে চারদিকে চলে আসছে। উনি বিষয়টা স্বাভাবিকভাবে নেন না। উনি চিন্তা করেন যে তাড়াতাড়ি আমি ঘরে ফিরে যাই, ঘরে ফিরে বাড়ির লোকজনকে ডেকে তারপরে ওয়াশরুমে যাই আর কি, সাথে লোক থাকলে একটু সাহস হবে। তো উনি খেয়াল করছিলেন ওনার হারিকেনের আলোর মানে যতদূর পর্যন্ত যাচ্ছে এর মধ্যেও বিড়ালগুলো আসতে পারছে না। উনি এটাও বুঝতে পারছিলেন যে হারিকেনের তেল কিন্তু ফুরিয়ে আসছে। এই অবস্থায় উনি যদি ঝেড়ে দৌড় দেন তাহলে কিন্তু হারিকেনের বাতি মানে হারিকেনের আলোটা নিভে যেতে পারে, তখন একটা সমস্যা হতে পারে। উনি আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটছেন যাতে করে হারিকেনের আলো নিভে না যায়। একদম ঘরের বারান্দার কাছে এসে ঝেড়ে দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে যান, হারিকেনটা হাত থেকে ফেলে দিয়ে। ঢুকে দরজা লাগিয়ে দেন এবং জানালার কাছে গিয়ে যখন দাঁড়ান তখন দেখেন উঠোনে হাজার হাজার বিড়াল এসে ভিড় করেছে এবং সবাই রাগী দৃষ্টিতে ওনাকে খুঁজছে। উনি জানালাও বন্ধ করে দেন, ওনার স্ত্রীকে ডেকে তোলেন, পরে দেখে যে বিড়ালটির আর কিছু নেই। এরপরে মূলত উনি বুঝতে পারেন যে কোনো একটা ভয়ানক
ঘটনা ওনার সাথে ঘটে চলছে এবং ওনার স্ত্রীর এইভাবে মৃত সন্তান প্রসব করার সাথে বিড়ালের কোনো একটা সম্পর্ক রয়েছে। তখন উনি আরো একজন ভালো হুজুরের কাছে যখন যান, তখন সেই হুজুর বলেন যে এই সমস্যার সমাধান আর একজন ব্যক্তি আছেন, একজন মুহাদ্দিস সাহেব, তাকে দেখিয়ে দেন যে তুমি তার কাছে যাও, তিনি হয়তো এই বিষয়টা সমাধান করতে পারবেন। তখন সেই মুহাদ্দিস সাহেবের কাছে যান। ওই মুহাদ্দিস সাহেব ঢাকার জামিয়া রহমানিয়ার একটি মাদ্রাসা, জামিয়া রহমানিয়া এই যে মোহাম্মদপুর যেটা রয়েছে আর কি, ওই এলাকায় যারা আছেন তারা আমার সাথে চিনে থাকবেন। উনি পরবর্তীতে ওইখানে নাকি চলে গিয়েছিলেন আর কি, অনেকদিন রাজবাড়িতে ছিলেন, পরে ওইখানে চলে গিয়েছিলেন। এরপরে উনি কোথায় গিয়েছেন শুনেছি যে উনি মারা গিয়েছেন আর কি, এটা আমি শুনেছি। যাই হোক, তো ওনার কাছে যখন যান তখন তিনি সবকিছু শোনার পর কয়েকদিন সময় নেন। কয়েকদিন সময় নেওয়ার পর তখন আবার ওই জলিল সাহেবকে খবর দেন। জলিল সাহেব আসলে হুজুর বলেন যে তুমি যে কাজটি করেছিলে ওই রাতের বেলা, খুবই একটা অন্যায় কাজ করেছিলা। তুমি অকারণে ওই বিড়ালটিকে কষ্ট দিয়েছ, যার ফলে সে মারা গিয়েছে। ওই বিড়ালটি ছিল একটি জিন। এইভাবে রাতের বেলা অকারণে কোনো প্রাণীকে কষ্ট দিতে নেই, শুধু রাতের বেলা কেন, দিনের বেলাতেও না। তোমার এই অন্যায়ের কারণে তোমার সন্তান বাঁচতে পারছে না। ওরা এইভাবেই তোমার সন্তানকে হত্যা করবে, তোমার বংশকে নির্বংশ করে দেবে। তোমার পরে তোমার পরিবারে আর কোনো সন্তান সন্ততি থাকবে না, ছেলে হোক মেয়ে হোক। এটাই ওদের বক্তব্য। তখন জলিল সাহেব খুব কান্নাকাটি করেন যে আমার অন্যায় হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি, আমি এরকম কাজ আর কোনোদিন করবো না। তখন মুহাদ্দিস সাহেব বলেন যে ঠিক আছে, আমি জিনদেরকে বলবো তারা যেন এই কাজটি আর না করে, তোমাকে ছেড়ে দেয়। তখন তিনি ওই জিনদেরকে অনুরোধ করেন। জিনগুলো বলে যে ঠিক আছে, সে যেহেতু বলছে যে সে আর কোনোদিন এই কাজ করবে না, আর আমরাও ওরকম খারাপ শ্রেণীর জিন নই, কিন্তু সে যে অন্যায় কাজটি করেছে এর শাস্তি তার প্রাপ্য ছিল। তখন হুজুর বলেন যে সে প্রাপ্য, তোমরা তাকে শাস্তি দাও, কিন্তু তার অনাগত সন্তান তারা তো কোনো অন্যায় করেনি, তাদেরকে কেন কষ্ট দিচ্ছ? তো এইভাবে জিনেরা রাজি হয়ে যায়, তাদেরকে বোঝাতে তিনি সক্ষম হন। আর এরপরে এই সমস্যার আর কোনো অগ্রগতি বলতে এই সমস্যা নিয়ে আর কিছু আগে বাড়েনি, বিষয়টা ওখানেই সলভ হয়ে যায়। এবং পরবর্তীতে জলিল সাহেবের সন্তানাদি হয়েছিলেন, তাদের বংশধররা এখনো আছে বলে আমি শুনেছি। তো এটি ছিল ঘটনা। তো এই ঘটনার যে মোরাল যেটা প্রিয় লিসেনার, সেটি হচ্ছে যে এই যে অকারণে, আমি এরকম ঘটনা আরো বলেছি, অকারণে এইভাবে প্রাণীদেরকে কষ্ট দেয়া, এই বিষয়ে আপনাদের কি মনে হয়? এটা কি উচিত? আপনার কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমাদের মধ্যে কারো যদি এই স্বভাব থেকে থাকে, সবাই তওবা করবেন, এক্ষুনি এই সমস্যার সমাধান আমাদের মধ্যে ভিতর থেকে আমরা সলভ করে ফেলি, এবং এভাবে কোনো প্রাণীকে আমরা যেন অকারণে কষ্ট না দিই। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শাহরিয়ার আলিফ। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মিশন এলাকায়। তো এই ঘটনাটা মূলত ঘটেছিল 2022 সালের ডিসেম্বর মাসে। ওই সময় কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলা চলছিল। মূলত এই খেলা নিয়েই ঘটনাটি ঘটেছিল। চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনার দিনটি ছিল বাংলাদেশের সময় অনুযায়ী 10 ডিসেম্বর। ওই দিন রাতে ব্রাজিলের খেলা ছিল। তো ব্রাজিল এবং আর্জেন্টিনা তো দুটো গ্রুপ থাকেই সব সময়। তো ওই দিন যারা খেলা দেখতে গিয়েছিল এই শাহরিয়ার আলিফের সাথে, তার যে বন্ধু বান্ধবরা, এর আবার অধিকাংশ ছিল হচ্ছে ব্রাজিলের সাপোর্টার। তো ব্রাজিল হেরে যাওয়ার কারণে ওরা মন খারাপ করে চলে আসে। এরপরে যে খেলা ছিল, এই খেলা তাদের দেখার আগ্রহ ছিল না। তো তার
বাড়ির কাছে যে বন্ধু বান্ধবরা ওরা তো সবাই চলে এসেছে এবং সে একা হয়ে গিয়েছে। আর অন্য বন্ধু বান্ধবরা যারা আছে এদের বাড়ি আবার অন্য পাড়ায়, মানে অন্য এলাকায়। এখন খেলা দেখছে শাহরিয়ার আলিফ। তো খেলা দেখতে দেখতে পাশের এক বন্ধুর সাথে গল্প করছে। তখন সেই বন্ধু বলছে, তোমাদের বাসার যে রাস্তাটা ওটা কিন্তু রাতের বেলা খুব একটা ভালো না। আর তার ওই বন্ধুর চাচা নাকি রাতের বেলা ওদিক দিয়ে যাওয়ার সময় প্যারানরমাল কিছুর উপস্থিতি টের পেয়েছিলেন। তো এই আলিফ তো বিষয়টা হেসেই উড়িয়ে দেয়। আর খেলা শেষ হতে হতে রাত প্রায় 2:30 বেজে যায়। ওনার একটা সাইকেল ছিল, তো সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সেই বন্ধুটি আবারও তাকে সাবধান করে দেয় যে ওই রাস্তা দিয়ে না গিয়ে রাতটা যেন ওই বন্ধুর বাড়িতে কাটিয়ে দেয় এই আলিফ। কিন্তু আলিফ তার কথা হেসে উড়িয়ে দেয় আর বলে যে আমি চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই। বলার পেছনে কারণও ছিল, কারণ হচ্ছে এর আগেও বহুবার এই আলিফ ওই রাস্তা দিয়ে গিয়েছে। গভীর রাতে না হলেও 10টা-11টার দিকে তো গিয়েছে অনেকবার, কখনো কোনো কিছু কিন্তু মনে হয় নাই প্যারানরমাল কোনো বিষয়ের উপস্থিতি। তো যাই হোক, ওনার বন্ধু থেকে বিদায় নেওয়ার সময় ওই বন্ধু আবারও তাকে বলে দেয় যে পেছন থেকে ডাক দিলে পেছনে যেন না তাকায় সে, এবং উত্তরও যেন না নেয়। ডাক দিলে তো মানুষ উত্তর নেয়, এরকম উত্তর নেওয়া যাবে না। বাজার থেকে এই আলিফদের বাড়িতে যেতে প্রায় 10 মিনিট সময় লাগে। রাস্তায় কিছু দূর পর পর ঘর বাড়ি আছে, ঘর বাড়িতে আলো জ্বলে, তাই তেমন কোনো ভয় ছিল না মনে তার। তো সে যথারীতি সাইকেল নিয়ে রওনা দেয়। আর তার হাতে কিন্তু তার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানো ছিল। এই রাস্তায় সবসময় ছোট বড় সব ধরনের যানবাহন চলাচল করে, কিন্তু তখন গভীর রাত হওয়াতে একটা কুকুরও ছিল না রাস্তায়। আর শীতকাল হওয়াতে পরিবেশ আরো থমথমে নির্জন, আর রাস্তা ছিল কুয়াশাচ্ছন্ন, কুয়াশা পড়েছে আর কি। তো এই আলিফ একাই সাইকেল চালিয়ে যাচ্ছে, চারদিকে শুনশান নীরবতা। মনে হচ্ছিল এই কুয়াশার মধ্য দিয়ে সে এক অন্য জগতে প্রবেশ করছে। একটু একটু করে আগাচ্ছে, মনে হচ্ছে ভিন্ন জগতের সেই দরজা দিয়ে সে এগিয়ে যাচ্ছে। ওই সময়ে আশেপাশে কোনো আলো দেখতে পাচ্ছিল না কুয়াশার কারণে, অন্ধকারই ছিল চারদিকে। মোবাইলের আলো যতদূর দেখা যায় শুধু ততটুকুই সে দেখছিল। এভাবে কিছুটা রাস্তা আসার পর কেমন জানি তার একটু অস্বস্তি লাগতে শুরু করে। মনে হচ্ছে শরীরটা কেমন জানি ভারী ভারী হয়ে আসছে, সাথে সাইকেলটাও মনে হচ্ছে সাইকেলের উপর একাধিক ব্যক্তি বসে আছে। ওজনের জন্য সাইকেল টানতে কষ্ট হচ্ছিল। শীতকাল এমনটা অবশ্য এমনিতেও মনে হয় সাইকেল চালালে। আর তখনও কিন্তু প্যারানরমাল কোনো কিছুর বিষয় তার মাথায় আসেনি। এভাবে ওনার বাড়ির পাশের একটা মসজিদ রয়েছে, সেই মসজিদ পর্যন্ত আসে। ওনার বাড়ি মূলত রাস্তার সাথেই, আর তার পাশে একটা মসজিদ। মসজিদের এক সাইডে 4-5টি কবর রয়েছে। ওনাদের বাড়িতে ঢুকতে হলে প্রথমে মসজিদটি পড়ে, মসজিদটি পার করে তারপর ঢুকতে হয়। রাস্তা থেকে মসজিদের দিকে যাওয়ার সময় ছোট একটি ঢালু টাইপের রাস্তা আছে, ওটা দিয়ে উঠতে হয়। তো মসজিদের রাস্তার ঢালু দিয়ে ওঠার সময় আলিফ দেখেন যে 5 থেকে 7 জন লোক একটি কবরকে ঘিরে দাঁড়িয়ে আছে। মসজিদের যে টিম আলো ছিল, বারান্দার যে লাইটটা জ্বলছিল, সেই আলোতে তাদেরকে পরিষ্কার দেখা যাচ্ছিল। আর তারা সকলেই সাদা জুব্বা টাইপের কিছু একটা পরা ছিল। মানুষগুলোকে দেখে 1 সেকেন্ডের জন্য এই আলিফের হৃৎপিণ্ড কেঁপে ওঠে, কিন্তু পরক্ষণেই সে দেখে যে সেখানে তার পরিচিত একজন দাঁড়িয়ে আছে। আর তাকে ওনারা সবাই মোহাম্মদ দাদু বলে ডাকেন। একসময় তিনি এই মসজিদের ইমাম ছিলেন, এখনো মাঝে মাঝে নামাজ পড়ান। তো ওনাকে দেখে আলিফ কিছুটা সাহস পায়, তাই সাহস করে ওদিকে যায় এবং ওনার পাশে গিয়ে দাঁড়ায়। ওখানে সকলকে দেখে মনে হচ্ছিল তারা কবর জিয়ারত করছে। তো মোহাম্মদ দাদু
এই আলিফকে জিজ্ঞেস করলো, আপনি এত রাতে এখানে কি করছেন? এই মোহাম্মদ দাদুর মুখে আপনি ডাক শুনে এই আলিফ তো খুবই অবাক হয়েছে, কারণ জন্মের পর থেকেই উনি এই আলিফকে তুই করে ডাকেন বা তুই বলে সম্বোধন করেন। তারপরেও কিছু না ভেবে আলিফ বলে, খেলা দেখতে গিয়েছিলাম দাদু, মাত্র আসলাম। তো আপনারা এত রাতে এখানে কি করছেন? তখন মোহাম্মদ দাদু জবাব দেন, কবর জিয়ারত করছি। আপনারা এখানে না থাকাই উত্তম, বাড়ি চলে যান। তখন আলিফ আবার উত্তরে বলে, দাদু আপনি আমাকে আপনি আপনি করে ডাকছেন কেন? আর আমি কেন চলে যাব? আমিও কবর জিয়ারত করব আপনার সাথে, আমি একটু সওয়াব পাই। তখন এই মোহাম্মদ দাদু কিছুটা রাগান্বিত হন এবং একটু ভয়ার্ত স্বরে জবাব দেন, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, না হলে ইনারা রেগে গেলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যেতে পারে। তখন এই আলিফ আবার উত্তরে বলেন, এনারা কারা? আর আমি আপনার সাথে একবারেই বাসায় যাই কবর জিয়ারত করে। এই মোহাম্মদ দাদু তখন চুপ হয়ে যান। আর এতক্ষণ এই আলিফ মোহাম্মদ দাদুর সাথে কথা বললেও বাকিরা কিন্তু চুপ করেছিল, তাদের চেহারাটাও ভালো করে দেখতে পায়নি। আর এতক্ষণে আলিফের হুঁশ ফেরে। সে এটা কি দেখছে? কোথায় মোহাম্মদ দাদু, কোথায় বাকি লোকজন? আশেপাশে একটি কাকপক্ষীও নেই। হঠাৎ করে সবাই যেন উধাও হয়ে যায়। কি একটা অবস্থা! প্রচন্ড রকমের ভয় পায় আলিফ। ভয়ে আতঙ্কে তার তো জ্ঞান হারানোর মতো অবস্থা। ওনার সাথে কি ঘটতে চলেছে যেটা সে হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তাড়াতাড়ি করে সে সাইকেলটি নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। বাড়িতে একদম কাছেই চলে এসেছিল। তো এই আলিফের বাড়ির সামনে একটি বড় কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছের কাছাকাছি আসার পর কোনো এক কারণে তার নজর কাঁঠাল গাছের দিকে যায়। কাঁঠাল গাছের দিকে তাকিয়ে সে যেটা দেখতে পায় তা দেখে সে মারাত্মক ভয় পায়। তার বাড়ির বাইরের যে লাইটের কিছুটা আলো সেখানে পড়ছিল, সেই আলোতে সে দেখতে পায় মাটি থেকে মোটামুটি 10 থেকে 15 ফুট উপরে একটা মোটা ডালে একটা অবয়ব বসে আছে। পরনে তার সেই সাদা জুব্বা আর বিভৎস চেহারা, মনে হচ্ছে মুখটা আগুনের ঝলসানো। সে খিলখিল করে হেসে ওঠে আর বলে, কিরে, তোকে বারবার মানা করলাম ওখান থেকে চলে যা, কথা শুনলি না কেন? আমাদেরকে বিরক্ত করলি কেন অহেতুক? এটা দেখে আর এটা শুনে এই আলিফ তো ভয়ে চিৎকার দিয়ে ওঠে আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন দুপুর বেলা তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করে সে। আর জ্ঞান ফেরার পর বাসার সবাইকে এই ঘটনাটা খুলে বলে। সব জানার পর পরিবারের লোকেরা তাকে তো অনেক বকাঝকা করে। আর এই আলিফের সাথে তার এক হুজুর চাচাতো ভাইও থাকে। সে দোয়া কালাম পরে তার শরীর বন্ধ করে দেয় আর ব্যথার ওষুধ খেয়ে বিকালে আসরের নামাজ পড়তে যায়। নামাজ শেষে মোহাম্মদ দাদুকে সে দেখে এবং মোহাম্মদ দাদুকে সব জানানোর পর মোহাম্মদ দাদু জানায় যে হয়তোবা তার রূপ ধরে কালকে রাতে কয়েকটি জিন কবর জিয়ারত করতে এসেছিল, তার মধ্যে তার রূপে আসা একটা জিন ছিল, কারণ তার তো এত রাত্রে এখানে আসার কথা না। আর নিশ্চয়ই এই আলিফ ওখানে গিয়ে তাদেরকে বারবার বিরক্ত করছিল, এই কারণে প্রথমে তো না করেছিল, তারপর সে যাবে না, আর বারবার প্রশ্ন করার কারণে এরা খুব বিরক্ত হয়েছিল, এই জন্য ভয় দেখিয়েছে। খুব যে বেশি ক্ষতির উদ্দেশ্যে দেখিয়েছে বিষয়টা এমন নয়। যাই হোক, এই বিষয়টি নিয়ে আলিফ আর তেমন কিছু ভাবে না। এরপর থেকে তার সাথে আরো কিছু ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে। ওই ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে যায় আর সেও ঘটনাটি প্রায় ভুলতেও বসেছিল। আর আর্জেন্টিনার ফাইনাল খেলা, যেটা 17 ডিসেম্বর 2022 সালে ছিল আর কি, তো সেদিন সে তো আবারও খেলা দেখতে গিয়েছে। এবার কিন্তু তার সকল বন্ধুরা একসাথেই ছিল তার। আর যেহেতু বন্ধু বান্ধবরা একসাথে আছে, এখন তার ভয় লাগার কথা না, তাই না? তো খেলা শেষ হতে হতে বেশ রাত হয়ে যায়। সবাই মিলে একসাথে আসছে রাস্তা দিয়ে আর গল্প করছে, মনে কিন্তু কারোরই কোনো ভয় ভীতি নেই। এক সময় বাকি সব বন্ধুরা যে যার বাড়িতে চলে যায় আর বাকি থাকে শুধু এই আলিফ আর তার সেই চাচাতো ভাই রিফাত। আর
রিফাতের বাড়ি আর তার বাড়ি পাশাপাশি ছিল, তো যে কারণেই মোটামুটি একসাথেই তারা সবসময় থাকেন আর কি। তো একটা সময় তার বাড়ির সামনে তো এসে গিয়েছে, এদিকে বাড়ির দক্ষিণ দিকে ছিল দুটি কবর আর উত্তর দিকে ছিল সেই মসজিদ। কবর দুটি ছিল সেই রাস্তার একদম পাশেই। রাস্তা দিয়ে যাওয়ার সময় কবরটি দেখা যেত। তো ওই কবরের পাশে যাওয়ার সময় হঠাৎ একটি কান্নার আওয়াজ ভেসে আসে। কান্নার আওয়াজটি ছিল পুরুষ এবং মহিলা কণ্ঠের মিক্স। কান্নার আওয়াজটি শুনে এরা দুজনই তো ভয়ানক রকমের ভয় পায়। দৌড়ে তারা বাড়িতে ঢুকে যায়। ওই দিন রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। ওই কবর দুটি ছিল তো ঠিক এই আলিফ যেই ঘরে থাকতো সেই ঘরের পাশেই, আর সে যে ঘরে থাকতো ওই ঘরটিকে বলা হতো দক্ষিণ ঘর, যেটা ওনাদের বাড়ির একদম শেষ ঘর। আর ওনাদের যে বাড়িটা ওইটা ঢালুর উপরে, আর ঢালু থেকে নিচে নেমেই দেখা যেত ওই কবর দুটি। তো ওনার সাথে তো ওনার চাচাতো ভাই ঘুমাতো। সেদিন রাত্রে বাড়িতে এসেই উনি তো ঘুমিয়ে পড়েছেন। রাত প্রায় 3:30টার দিকে ওনার ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙে যায় ওনার ঘরের দরজা খোলার শব্দে। দরজায় অনেক জোরে লাথি দিলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দে ঘুম ভাঙে। মনে হলো কেউ লাথি দিয়ে দরজা খুলে ফেলেছে। তখন শীতকাল, ঝড়ের বাতাসে কিন্তু দরজা খোলার কোনো প্রশ্নই আসে না। আলিফ তো অনেক বেশি ভয় পেয়েছে, এত ভয় পেয়েছে যে গিয়ে দরজাটা যে বন্ধ করবে এই সাহস ছিল না তার মধ্যে। অন্যদিকে তার চাচাতো ভাই দিব্যি ঘুমাচ্ছে। এর মধ্যে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। ঘরের পাশে সেই কবরের কাছ থেকে ভেসে আসে সেই কান্নার আওয়াজ। পুরুষ এবং মহিলার কণ্ঠ যদি মিক্স থাকে, ঠিক যেমন আওয়াজ শোনা যায় ঠিক তেমন। একদিকে দরজা খোলা থাকায় পুরো ঘরে তখন কনকনে শীত জেঁকে বসেছে, অন্যদিকে সেই কান্নার আওয়াজ। মনে হচ্ছে এখনই দরজা দিয়ে কোন এক অশরীরী ঢুকে পড়বে আর গলা চেপে ধরবে। এদিকে ওরা চাচাতো ভাইকে সে ডাকাডাকি করছে, বলছে যে এই ওঠ, দরজাটা বন্ধ করার, কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? সে বলে যে কই, সে তো কিছুই শুনতে পাচ্ছে না। তখন তার চাচাতো ভাই উঠে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তার চাচাতো ভাই বলে যে চুপচাপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাক আর দোয়া পড়। সে কিন্তু কোনো আওয়াজ শোনেনি। ওদিকে আওয়াজ কিন্তু হয়েই যাচ্ছিল। 10 থেকে 15 মিনিট পর আওয়াজটি বন্ধ হয়ে যায়। সেই রাতে আর তেমন কিছু ঘটেনি, কিন্তু এর পর থেকে প্রায় প্রতিদিন রাত 3টা থেকে 3:30টার মধ্যে কোনো এক কারণে এই আলিফের ঘুম ভেঙে যেত, আর 1-2 মিনিট পর থেকে সেই কান্নার আওয়াজ শুনতে পেত। আবার কিছুক্ষণ পরে সেটা বন্ধ হয়ে যেত, কিন্তু সেটা আলিফের কোনো ক্ষতি করতো না। যে কারণে এই বিষয়টি তার চাচাতো ভাই বাদে আর কাউকে সে ওই সময় জানায়নি। এইভাবে প্রায় 1 মাস চলতে থাকে। একটা সময় সেই কান্নার আওয়াজ বন্ধও হয়ে যায়। এরপরে এখন পর্যন্ত তার সাথে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। তো শাহরিয়ার আলিফ জানিয়েছেন ওই কবর দুটি নিয়ে বেশ কিছু ঘটনা আছে, পরবর্তীতে সময় করে উনি ঘটনাগুলো লিখে আমাদেরকে পাঠাবেন। ধন্যবাদ শাহরিয়ার আলিফ, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। উনি 10ম শ্রেণীতে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন, আর সামনে ওনার পরীক্ষা রয়েছে, দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরীক্ষায় ভরপুর কামিয়াবি দান করুক। আরো যারা পরীক্ষার্থী আছেন আমাদের লিসেনারদের মধ্যে, আল্লাহ সকলকে কবুল করুক। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। শীতের রাতে চলাফেরা করার সময় এই টাইপের ঘটনা কিন্তু ঘটতেই পারে, এই জন্য দোয়া পড়ে কিন্তু সবসময় শরীর বন্ধ রাখতে হবে। আর সবাই যে হুজুর জিনের মুখোমুখি হবে বিষয়টা এমন নয়। জিনেরা স্বভাবগতভাবে একটু একগুঁয়ে জেদি প্রকৃতির, তাদেরকে কেউ বিরক্ত করলে খুব রেগে যায়, আর রেগে গেলে তারা ভয় দেখানোর চেষ্টা করে। আর তারা যদি ভয় দেখানোর চেষ্টা করে, তারা যদি চিন্তা করে এই ভয়, এরকম ভয় দেখালে কিছু হবে না, আসলে বিষয়টা এরকম নয়। কারণ সবার সাহস তো একরকম নয়। অনেকে অনেক ভয়ানক ভয় পেয়েও
কিছুই হয় না। আবার অনেক স্বাভাবিক ভয় পেয়েও মানুষ মারা যেতে পারে। জিনেরা রাগ করে টুকটাক ভয় অনেক সময় দেখায়, কিন্তু বড় ধরনের কোনো ক্ষতির উদ্দেশ্যে তারা ভয় দেখায় না, এমনও হয়। কিন্তু বড় ধরনের ক্ষতি কিন্তু হয়েই যেতে পারে। তো যাই হোক, প্রিয় লিসেনার্স, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই ধরনের ঘটনা থেকে। আর অতি উৎসাহী হয়ে আসলে সব জায়গায় যাওয়াটা উচিত না। আর রাতের বেলা এই ধরনের কোনো ঘটনা যদি আমাদের সাথে ঘটেই যায়, যেমন এই শাহরিয়ার আলিফের সাথে যেটা হয়েছিল, যে আমাদেরকে কেউ একজন বলেছে যে এখান থেকে চলে যান, আমরা দাঁড়িয়ে আছি, তার সাথে কথা বলছি, তাহলে তো বিরক্ত হবেই তারা, তাই না? তারা কবর জিয়ারত করছিল, সেখানে গিয়ে তাদেরকে বিরক্ত করা, এই জন্য তারা লেগে গিয়েছিল। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে তিনি এই বিষয়টা থেকে মুক্তি পেয়েছেন, এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে আমরা 5টি ঘটনা কিন্তু শেয়ার করে ফেলেছি। আর এখন এবারের 83 নং এপিসোডের শেষ ঘটনায় চলে এসেছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন টুটুল শেখ। ওনার বাড়ি মেহেরপুর জেলায়। আর ঘটনাটি ঘটেছিল যশোর জেলার শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের একটি গ্রামে। আর এটি একটি পুকুর কেন্দ্রিক ঘটনা ছিল। আর পুকুরটি যেহেতু একজন প্রভাবশালী লোকের, এই কারণে ওই পুকুরের মালিকের নামটি উনি উল্লেখ করেননি। এটি 2022 সালের আগস্ট মাসের ঘটনা, যার ঘটনা উনি ছিলেন এই টুটুল ভাইয়ের ওয়াইফের চাচাতো ভাই। উনি 17 আগস্ট 2022 খ্রিস্টাব্দ তারিখে মারা যান। ঘটনাটি ঘটে গেছে একটি মাছের ঘেরকে কেন্দ্র করে। আর যিনি মারা গিয়েছিলেন তার নাম ছিল রাশেদ। এই যে ঘের, এই ঘেরটি ছিল কয়েক শত বিঘা জুড়ে। ঘেরটি যে জমিতে ছিল তার 3 সাইডে কিন্তু কোনো গ্রাম ছিল না। শত শত বিঘা জুড়ে খালি মাঠ আর মাঠ। এই ঘেরটির একটি বদনাম ছিল যে ওইখানে কোনো পাহারাদার নাকি বেশি দিন থাকতো না, কিছুদিন কাজ করত আবার চলে যেত। কেন চাকরি ছেড়ে দিত তার কারণও কাউকে বলতো না। ঘেরটি নিয়ে ওই এলাকাতে লোকমুখে অনেক কথা প্রচলিত ছিল। যেহেতু কোনো লোক ওইখানে বেশি দিন থাকতো না, এক পর্যায়ে এমন অবস্থা হয় যে আর কোনো লোকই পাওয়া যাচ্ছিল না ঘের পাহারা দেওয়ার জন্য। তাই বাইরে থেকে লোক নিয়ে এসে ঘের পাহারা দেওয়ার চিন্তা করে। কিন্তু তবুও পাহারাদাররা 1, 2, 3 দিন সর্বোচ্চ, এর বেশি দিন থাকে না। কিন্তু ঘের তো পাহারা দিতে হবে, তাই না? তাই ঘেরের মালিক ভাবলেন টাকা বাড়িয়ে দিয়ে নিশ্চয়ই লোক পাওয়া যাবে। আর এই সুযোগটাই নেয় এই টুটুল ভাইয়ের ওই ভাই এবং তার এক বন্ধু। ওই ভাইয়ের নাম রাশেদ ভাই। তো উনি এবং ওনার এক বন্ধু মোট 2 জন গত 12 আগস্ট 2022 সাল থেকে মাছের ঘের পাহারা দেওয়া শুরু করে, যাতে মাছ চুরি না হয়ে যায় কিংবা শিয়াল বা অন্য কোনো কিছু এসে মাছ খেতে না পারে। এই জন্য তারা ঘেরের 4 সাইড দিয়ে যে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে এবং টর্চ নিয়ে পাহারা দিচ্ছিল। বলে রাখা ভালো, ঘেরের রাস্তার 2 সাইড দিয়ে কিন্তু বিভিন্ন গাছ লাগানো ছিল। প্রথম দিন তারা যখন পাহারা দিচ্ছিল তখন রাত 2টো কি 2:30 বাজে। ওই সময় তারা খেয়াল করে যে রাস্তার যে ঢাল পুকুরের দিকে নেমে গেছে, সেই ঢালের উপর আধা খাওয়া মাছ পড়ে আছে কয়েকটা। মাছের শরীরে কিন্তু তখনও তাজা রক্ত লেগেছিল। তারা তো দেখে পুরোই অবাক। তারপর ভাবে হয়তোবা শিয়াল বা অন্য কোনো প্রাণী এই কাজ করেছে। এইভাবে তারা আবার টহল দেওয়া শুরু করে। কিন্তু
কয়েক গজ এগিয়ে গিয়ে দেখে সেই আদা খাওয়া মাছ আবারও পড়ে আছে এবং সেই মাছ দিয়ে একইভাবে টাটকা রক্ত ঝরছে। মনে হচ্ছে এইমাত্র কোনো প্রাণী খেয়ে ওখান থেকে সরে পড়েছে, কিন্তু তার খাওয়া এখনো হয়নি। এবারে তারা একই চিন্তা করে সামনে এগোতে থাকে যে কোনো শিয়াল বা অন্য কোনো কিছু এই কাজ করেছে, কিন্তু আরো সামনে এগোতে দেখে একই ঘটনা। এইভাবে যদি মাছ মারা যেতে থাকে তাহলে তো তাদের চাকরি চলে যাবে। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা দুজনই আলাদা আলাদাভাবে টহল দেবে, এবং ওই সময় তারা আলাদা আলাদাভাবে টহল দেওয়া শুরু করে, একসাথে টহল দিচ্ছিল না। এভাবে তারা প্রথম দিন টহল দেওয়া শেষ করে। পরের দিন তারা সন্ধ্যার আগের দিকে যখন টহল দিতে আসে, তারা ভাবতে থাকে গত রাতের যে ঘটনা, মানে মাছ খাওয়ার যে ঘটনাটা, এই ঘটনাকে কেন্দ্র করে হয়তো ঘেরের মালিক তাদেরকে বকাঝকা করবে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, তাদেরকে মালিক কিছুই না বলে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মালিক বাড়িতে চলে যায়। মালিক এমন ভাবে আচরণ করে যেন কিছুই হয়নি। যাই হোক, তারা তাদের দায়িত্ব বুঝে নিয়ে আগের দিনের মতো আলাদা আলাদাভাবে টহল দেওয়া শুরু করে। রাত 12টা কি 12:30 এমন একটা সময় তারা তাদের বাসার থেকে নিয়ে আসা খাবার পুকুরের সাইডে একটা মাচাইয়ে বসে, মাচাই বলতে ওই যে বাসায় তৈরি একটা ধরনের চৌকি বিশেষ আর কি, তো ওখানে বসে একসাথে খাচ্ছিল। এমন সময় তারা খেয়াল করে ঘেরের এক সাইডে, মানে তারা যেখানে বসে খাবার খাচ্ছিল সেখান থেকে 30 থেকে 40 গজ দূরে পানির ভেতরে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বুদবুদি উঠছে। এমন ভাবে বুদবুদি উঠছে যে পানি প্রায় 10 থেকে 15 ফিট উপরে উঠে যাচ্ছে। তারা হঠাৎ এটা দেখে ভয় পেয়ে যায়। এভাবে প্রায় 5 থেকে 7 মিনিট চলার পরে আবার হঠাৎ করে সবকিছু ঠান্ডা নিশ্চুপ হয়ে যায়। মনে হচ্ছে এখানে কিছুই হয়নি। পানি কিন্তু তখনও ঢেউ খেলছিল, মানে একটু আগে তারা যেটা দেখেছে তারা কিন্তু ঠিকই দেখেছে, ভুল কিছু কিন্তু দেখে নাই। আর দুজন একসাথে কিভাবে ভুল দেখতে পারে? যাই হোক, রাশেদ ভাই তার বন্ধুকে বলে যে পানিতে হয়তো বা গ্যাসের কারণে এমনটা হতেই পারে, এতে ভয় পাওয়ার কিছুই নেই, তাড়াতাড়ি তুই খেয়ে নে, এটা বলে তার বন্ধুকে। আর যদি তাড়াতাড়ি না খেয়েই, তাহলে তো গত রাতের মতো আজও শিয়াল এসে মাছ খাবে। আর মালিক যদি বুঝতে পারে, গত দিনটা হয়তো বা বোঝে নাই, কিন্তু আজকে যদি বুঝতে পারে তখন হয়তো চাকরি থাকবে না। আর গতদিন মালিক বুঝলেও হয়তো বা কিছু বলে নাই আমাদেরকে। আর এখানে সারা মাস কাজ করে যে টাকা উপার্জন করি, তা যদি অন্য জায়গায় সারা মাসও কাজ করা যায়, তার অর্ধেকও জুটবে না। নে নে তাড়াতাড়ি খা, এটা বলে রাশেদ ভাই তার বন্ধুকে। তারা তাদের মতো করে রাতের খাবার শেষ করে যখন পাহাড় দিতে যায়, তারা লক্ষ্য করে আগের দিনের মতো মাছ আধা খাওয়া অবস্থায় পড়ে আছে। মনে হচ্ছে মাছগুলো কিছুক্ষণ আগে কেউ ফেলে রেখে চলে গেছে। তারা ভাবতে থাকে, আমরা আজ এত ভালো করে আলাদা আলাদা টহল দিয়েও মাছ এই কে কিভাবে খাচ্ছে তা দেখতে পেলাম না। সেদিনের মতো তারা ডিউটি শেষ করে বাড়ি ফেরত যায়। পরের দিন সকালে তারা ঘেরে আসে আধা খাওয়া পড়ে থাকা যে মাছগুলো, সেগুলো দেখবে বলে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সকালবেলায় সেখানে কোনো মাছ পড়ে ছিল না। তারা দিনের বেলায় পাহারা দেওয়ার জন্য যে পাহারাদার ছিল তাদেরকে মাছের বিষয়ে জিজ্ঞেস করে, তারা বলে না তো, পুকুরের ধারে তো কোনো মাছ পড়ে ছিল না। রাশেদ ভাই তার বন্ধু তো অবাক হয়ে যায়। তারা সেদিনের মতো বাড়ি চলে আসে। অন্য দিনের মতো সন্ধ্যাবেলায় রাশেদ ভাই এবং তার বন্ধু ওই ঘেরে যায় পাহারা দিতে। সন্ধ্যা থেকে তারা ভালোভাবে পাহারা দিচ্ছিল। এই সময়ের ভিতরে অস্বাভাবিক কিছুই দেখেনি। রাত 12টা কি 12:30টার দিকে রাশেদ ভাই এবং তার বন্ধু যখন আবার ওই মাচায় বসে খাবার খাচ্ছিল, তখন তারা দেখে সেই আগের দিনের মতো ঘেরের দক্ষিণ সাইডের পানিতে বুদবুদি উঠছে। মনে হচ্ছে পানিগুলোকে 10 থেকে 12 ফুট উপরে কোনো বড় মোটর দিয়ে উপরের দিকে ছুড়ে দিচ্ছে। রাশেদ ভাই ও তার বন্ধু তো এটা দেখে ভয় পেয়ে যায়। তো এই ভাইয়ের বন্ধু রাশেদ ভাইকে বলে যে কাল না হয় গ্যাসের কারণে এমনটা হয়েছিল, কিন্তু প্রতিদিন একই সময় এভাবে পানি উঠবে এটা তো হতে পারে না।
আর তাছাড়া আমি অন্য পাহারাদারদের সাথে কথা বলেছি, তারা বলেছে দিনের বেলায় কখনো এমনভাবে পানি উপরে উঠতে তারা দেখেনি। তাছাড়া গ্যাসের কারণে পানি বুদবুদ উঠতে পারে, কিন্তু এভাবে এত উচ্চতায় তো পানি ওঠা সম্ভব নয়। রাশেদ ভাই তখন বলে, এই বাদ দে তো, টহলে যা, আজকে আর শিয়ালকে মাছ খেতে দেয়া যাবে না কিন্তু। তখন তারা খাওয়া শেষ করে টহলে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর রাশেদ ভাই শুনতে পায় ঘেরের অন্য সাইডে তার বন্ধু চিৎকার করে তার দিকে দৌড়ে আসছে। রাশেদ ভাই সেদিকে জলদি করে সাইকেল নিয়ে গিয়ে যায়। তার বন্ধু কাছে আসতেই মনে হচ্ছে সে অনেক ভয় পেয়ে আছে, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। তখন রাশেদ ভাই তার বন্ধুকে বলে, কিরে কি হয়েছে তোর, সাইকেল ফেলে এভাবে দৌড়ে আসলি কেন? তখন তার বন্ধু বলে, আমি যখন সাইকেলে চড়ে আস্তে আস্তে টহল দিচ্ছিলাম, তখন পুকুর থেকে আমার দিকে কিছু একটা কেউ ছুঁড়ে মারলো, যা আমার শরীরে এসে পড়ে। আমি তখন খেয়াল করে দেখি কেউ আধা খাওয়া মাছ আমার দিকে ছুঁড়ে মেরেছে। আমি তখন পুকুরের ধারে তাকাই, আর তখন দেখি মানুষের মতো কিছু একটা আমার দিকে পেছন ফিরে পুকুরের ভেতরে গোড়ালি সমান পানিতে বসে কিছু একটা করছে। সেটা কি জিনিস ভালোভাবে বোঝার জন্য আমি যখন হাতে থাকা টর্চ লাইট সেদিকে চালাই, তখন দেখি একটা শিম্পাঞ্জির মতো প্রাণী আমার দিকে পেছন ফিরে কিছু একটা করছিল। আমি যখন লাইট জ্বালাই, এই লাইট জ্বালানোতে সেই প্রাণীটি আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায়। তখন দেখি কুকুরের মতো লম্বা মুখওয়ালা প্রাণীটির মুখে একটি মাছ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখগুলো যেন আগুনের কোনো টেনিস বল। প্রাণীটি তখন আধা খাওয়া মাছটি আমার দিকে ফু করে ছুঁড়ে দেয়, ওই মুখে থাকা ওই মাছটি, আর ওই প্রাণীটি আমার দিকে ধেয়ে আসতে থাকে। আমি তখনই চিৎকার দিয়ে সাইকেল ফেলে তোর কাছে ছুটে এসেছি। রাশেদ ভাই তার বন্ধুর ঘটনা শুনে তো হো হো করে হেসে দেয়, বলে, চল তো দেখি কোথায় তোর সেই শিম্পাঞ্জি। তার বন্ধু তার সাথে যেতে চাচ্ছিল না, খুব ভয় পাচ্ছিল এবং বলছিল, ভাইরে আমি বাড়ি চলে যাচ্ছি, তুইও চল, টাকা পয়সার আমার কোনো দরকার নেই, এই চাকরি করব না। তখন রাশেদ ভাই তার বন্ধুকে নিয়ে ওই জায়গায় যায় জোর করেই। সেখানে গিয়ে দেখে টর্চ লাইটটা তখনও জ্বলছে, সাইকেলটা পুকুরের সাইডে পড়ে আছে, সেখানে শিম্পাঞ্জির মতো কিছুই নেই। তবে রাশেদ ভাই একটা জিনিস লক্ষ্য করে, সেখানে পুকুরের ধারের রাস্তার উপরে আধা খাওয়া কিছু মাছ তখনও পড়ে আছে। তখন রাশেদ ভাই তার বন্ধুকে বলে, কই কিছুতে নেই এখানে, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। তখন তার বন্ধু বলে, কিছুই যদি না থাকবে তাহলে রাস্তার উপর এমন আধা খাওয়া মাছ কোত্থেকে আসবে বল। তখন রাশেদ ভাই বলল, কিছু না, শিয়াল হয়তো মাছ পানি থেকে ধরে এনে এখানে বসে খেয়েছে। কিন্তু রাশেদ ভাইয়ের বন্ধু কোনোভাবেই তা মানতে পারছিল না। তখন রাশেদ ভাই বলে, আচ্ছা ঠিক আছে, চল আমরা আলাদা আলাদাভাবে আর টহল দিব না, তোদের একসাথে টহল দিব। তখন দুজন সাইকেলে চড়ে একসাথে টহল দিতে থাকে। রাত তখন 2টা কি 2:30। তারা লক্ষ্য করে পানিতে আগের মতো করে উপরের দিকে বুদবুদ উঠছে। তখন তারা ভাবে, আচ্ছা কি হয় আজকে আমরা দেখব। তারা সাইকেল রেখে একটি আম গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছিল ওই পানির ফোয়ারার দিকে। তখন তারা দেখে যে পুকুরের পানিতে ওই ফোয়ারার আশেপাশে আর অনেক ফোয়ারার সৃষ্টি হয়েছে। পুকুরের এই অবস্থা দেখে তারা দুজনেই মারাত্মক ভয় পেয়ে যায়। তখন তারা লক্ষ্য করে যে প্রতিটি পানির ফোয়ারার উপরে